হ্যালো এভরিওয়ান। তো লাস্ট লেকচারে আমরা মোটামুটিভাবে কতখানি করেছিলাম? লাস্ট লেকচারে আমরা ট্রান্সফর্মারের আইডিয়াল ট্রান্সফর্মার হওয়ার যে কন্ডিশন সেগুলো আমরা মোটামুটিভাবে দেখেছিলাম। তো এখানে আমাদের একটা টার্ম আসলো যে নো লোড নো কপার কোর লস বলে একটা অংশ এসছে। তো সেটা সম্পর্কে আমি আগে একটু বলে নিই, তারপর আমরা ফার্দার প্রসিড করব আমাদের ট্রান্সফর্মারকে। তো দেখো, নর্মাল কন্ডিশনে আমাদের যে কোনো মেশিনেই দু রকমের লস হয়। একটাকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট লস, আর একটাকে বলে থাকি ভ্যারিয়েবল লস। কনস্ট্যান্ট লস মানে কি? মানে কোনো অবস্থাতেই আমি যদি কোনো মেশিনের কোনো পারিপার্শ্বিক অবস্থার যদি চেঞ্জ করি, তাহলেও যে লসটা সবসময় হয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট লস। ঠিক আছে? তো আর ভ্যারিয়েবল লস কি? মানে আমি ধরো তোমার কোনো লোড চেঞ্জ করে দিলাম, লসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম লসকে আমরা ভ্যারিয়েবল লস বলি। তো এই বিষয়গুলো যখন আমরা ট্রান্সফরমারের লস পড়বো বা ডিসি মেশিনের লস পড়বো, তখন আমরা খুব ডিটেলসে ভালো মতো পড়বো। আপাতত মনে রাখবে, কোর লস কি? কোর লস ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট লস। মানে আমার এই লসটা সবসময় মেশিনটাকে যে কন্ডিশনেই রাখো না কেন, মেশিনটাকে যে অবস্থাতেই রাখো না কেন, এই লসটা সবসময় একই থাকে আর কি। এই লসটা কখনো চেঞ্জ হয় না, সেই জন্য এটাকে বলা হয় কনস্ট্যান্ট লস। কোর লস একটা ওয়ান টাইপ অফ কি লস? কনস্ট্যান্ট লস। ঠিক আছে? এখন দেখো, কোর লস কয় রকমের হয়? কোর লস মেইনলি আমাদের দু রকমের হয়। একটাকে আমরা বলি হিস্টেসিস লস, আরেকটাকে আমরা বলি, এটাকে আমরা পিএইচ দিয়ে ডিনোট করি, আরেকটাকে আমরা বলি এডি কারেন্ট লস। আরেকটাকে আমরা কি বলি? এডি কারেন্ট লস। ঠিক আছে? একটাকে বলি আমরা হিস্টেসিস লস, আরেকটাকে আমরা বলি এডি কারেন্ট লস। দ্যাট ইজ মাই। ঠিক আছে? তো এখন হিস্টেসিস এবং এডি কারেন্ট লস কি, আমি একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। প্রচুর পরীক্ষা এরকম টাইপের প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করেছে, তো আমি আলাদা করে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থেকে তোমাকে আর এটা না পড়িয়ে এখানেই আমি হিস্টেসিস লস, এডি কারেন্ট লস কি কিছুটা একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে যখন ট্রান্সফর্মারের লস সম্পর্কে পড়বো, তখন আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো সবার প্রথমে হেডিংস দেখো। আমরা যদি বলি হিস্টেসিস লস সম্পর্কে কিছু কথা আমরা বলতে চাই, তাহলে দেখো কি বলতে পারি। হিস্টেরেসিস ওকে লস। ওকে, হিস্টেরেসিস লস কি বলতে পারি? আমরা এরকম করে বলতে পারি, একটা ডেফিনেশন দেখে নাও। এ ferromagnetic material, a hysteresis curve is observed in the magnetization characteristics. মানে কি, বিষয়টা কি বলতে চাচ্ছে? বিষয়টা এরকম বলতে চাচ্ছি যে আমাদের এক ধরনের ফার্স্টে আমি আগে ডেফিনেশনটা লিখে নিই, তারপর আমি তোমাদের বিষয়টা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? আগে আমি ডেফিনেশনটা লিখে দিই। এই ডেফিনেশনটাই দেবে, এটা খুব ভালো একটা ডেফিনেশন, ভালো একটা বইয়ের থেকে আমি লিখছি। ferromagnetic material a hysteresis curve is observed. ফার্স্টে লিখে নাও হিস্টেরেসিস কার্ভ কি, কী রকমভাবে কাজ করে, সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? ইজ অবজার্ভড in magnetization characteristics. Therefore the path of magnetization and demagnetization ফার্স্টে জাস্ট লিখে নাও, আমি যেরকম করে বলছি জাস্ট নোট হিসাবে লিখে নাও বিষয়টাকে। ঠিক আছে? ম্যাগনেটাইজেশন পরে বোঝানোর দায়িত্বটা আমার, আমি একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ইজ নট আইডেন্টিক্যাল। ওকে, and hence the energy loss due to these phenomena
due to this phenomena is called hysteresis loss, is called hysteresis loss। ঠিক আছে, এখন দেখো বিষয়টা কি, আমি এখন সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাকে বলি আমরা? আমাদের দেখো, আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বেশ কয়েক রকমের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়। কীরকম টাইপের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে পারে? কিছু কিছু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে যাদেরকে আমরা বলে থাকি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কিছু কাউকে বলে থাকি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কাউকে বলি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এরকম বিভিন্ন রকম ম্যাটেরিয়াল হয়। কি বিষয়টা দেখো, তোমাদের শুধু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে জানলেই হবে, বাকিগুলো সম্পর্কে খুব একটা জানার প্রয়োজন নেই, আপাতত তোমাদের দরকার নেই। আমরা পরবর্তীকালে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে পড়ি, আমরা একটু হায়ার স্টাডিটার ক্ষেত্রে দরকার হয়। আশা করি তোমরা জানো বিষয়গুলো, তাও বলে দিচ্ছি কিছুটা। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাকে বলবো? সাপোজ তোমার কাছে কোনো একটা ম্যাটেরিয়াল আছে, সাপোজ তোমার কাছে এরকম টাইপের কোনো একটা ম্যাটেরিয়াল আছে। এখন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কখন আমি বলবো? সাপোজ এই ম্যাটেরিয়ালটাকে, এটা ধরো আমার একটা এ ম্যাটেরিয়াল, সেই এ ম্যাটেরিয়ালটাকে আমরা যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এটা আমি বি, এই যে অ্যারো দিয়ে আমি বোঝালাম বি, হ্যাঁ বি একটা আমি ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ আমার এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি যদি এই এ ম্যাটেরিয়ালটা, যে একটি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাকে যদি আমরা প্লেস করি, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে এই এ ম্যাটেরিয়ালের মধ্যে যে ডাইপোলগুলো আছে, সেগুলো আমাদের এই বি এর ডিরেকশানে সুন্দরভাবে সিমেট্রিক্যালভাবে থাকে। তো এই সিমেট্রিক্যালভাবে থাকার জন্য আমাদের কি করে, এই যে এ ম্যাটেরিয়াল যেটা আছে সেটা একটা কি তৈরি করবে? সেটা একটা নর্থ পোল এবং সাউথ পোল এরকম টাইপের তৈরি করে। এই রকম টাইপের ম্যাটেরিয়ালটাকে আমরা বলে থাকি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যাদের মাথার উপর দিয়ে গেল আমি তাদের জন্য সোজা করে বলছি, সাপোজ কোনো একটা ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালটাকে আমরা যদি খুব সহজে সেটাকে ম্যাগনেটে পরিণত করতে পারি, তাদেরকে আমরা বলবো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যেমন একটা লোহা সাপোজ তোমার হাতে এরকম টাইপের আছে, একটা লোহার টুকরো আছে, তো সাপোজ তোমার কাছে একটা কি আছে, নর্থ পোল সাউথ পোল আছে। এখন সেই নর্থ পোল সাউথ পোলের যে ম্যাগনেটটা, সেই ম্যাগনেটটাকে, এটা আমার সাপোজ একটা ম্যাগনেট, এখন এই ম্যাগনেটটাকে তোমরা যদি কোনো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সাপোজ একটা এরকম টাইপের স্ক্রুয়ের মতো কিছু একটা আছে, সেই স্ক্রুয়ের কাছে যদি আনো, তাহলেও তুমি দেখতে পারবে এই স্ক্রুটার এই পোর্শনটা নর্থ, এই পোর্শনটা সাউথ এরকম টাইপের তৈরি হয়ে যাচ্ছে। যখনই ম্যাগনেটটা সরিয়ে দেবে, তখন দেখবে এটা আর স্ক্রুটা আর ম্যাগনেট হিসাবে থাকবে না। এই যে ঘটনাটা কেন হচ্ছে, ম্যাগনেট কি তৈরি করে? ম্যাগনেট এক ধরনের ফ্লাক্স তৈরি করে, কি হবে, একটা নর্থ পোল সাউথ পোল কি বি তৈরি করবে। তো যখনই এটার সামনে আনলাম, তার মানে কি ও কি হচ্ছে, ও ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট মিনস ম্যাগনেটিক যে ফিল্ড, সেই ফিল্ডের মধ্যে আসবে। সেই ফিল্ডের মধ্যে আসার জন্য কি হবে, এ নর্থ পোল সাউথ পোল তৈরি করছে। নর্থ পোল সাউথ পোল কেন তৈরি হচ্ছে? এর ভেতরের যে ডাইপোল আছে, সেই ডাইপোলগুলোকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, এরকম করে আমার একটা সিমেট্রিক্যাল ওয়েতে এরকম করে এগুলো দাঁড়িয়ে যাবে। তো এরকম ডিরেকশানে চলে আসবে এর ডাইপোলগুলো, ঠিক আছে, এর ডাইপোলগুলো। এখন প্রশ্ন আসতে পারে ডাইপোল কি? সেগুলো তোমরা কেমিস্ট্রি বা ফিজিক্সে হয়তো পড়েছো। ডাইপোল কিছুই না, সাপোজ তোমার কাছে কোনো একটা ম্যাটেরিয়াল আছে, এটা আমার ম্যাটেরিয়ালটার নিউক্লিয়াস, সাপোজ এটা অ্যাটমটার নিউক্লিয়াস, এর চারপাশে সাপোজ একটা কি আছে, এর চারপাশে সাপোজ তোমার কি আছে, একটা ইলেকট্রন আছে, হ্যাঁ এরকম টাইপের হবে না, ইলেকট্রন আছে সাপোজ, এরকম টাইপের স্ট্রাকচার হিসেবে থাকে। এখন সাপোজ আমি বাইরের থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, যা ইচ্ছা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যদি এর মধ্যে দেই, এর মধ্যে যদি অ্যাপ্লাই করি, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে যে এই যে পজিটিভ আয়নটা একদিকে চলে আসবে, এবং এই ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যেটা ইচ্ছা ধরে নাও, এই ইলেকট্রনটা এই পজিটিভের থেকে অনেকটা দূরে চলে যাবে, ইলেকট্রনটা পজিটিভের থেকে কিছুটা দূরে চলে যাবে, কিন্তু এরা নিজেদের মধ্যে বাউন্ডেড অবস্থায় থাকবে, একটা বাউন্ডেড অবস্থায় থাকবে। বাউন্ডেড অবস্থা মানে কি? মানে এরা নিজেদের থেকে মানে বিচ্ছিন্ন হবে না, কিন্তু এরকম একটা কন্ডিশনে থাকবে। তার মানে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, এই টাইপের যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটাকেই আমরা বলে থাকি ডাইপোল, ঠিক আছে। এগুলো তোমাদের এক্সাম রেসপেক্টে একদমই ইম্পর্টেন্ট নয়, তবে যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তো সেই জন্য তোমাদের এই বিষয়গুলো জানা, আমার মনে হয় এগুলো জানা দরকার। তো যাই হোক, তো এখানে কি বলতে পারি আমরা, ফেরোম্যাগনেটিক কোনো একটা ম্যাটেরিয়াল আছে, বাংলা কথায় আমি বলতে পারি যে যাকে আমরা সহজেই ম্যাগনেটে পরিণত করতে পারবো। সেই ম্যাগনেটে পরিণত করার হার এবং মানে ধরো এরকম আমার ম্যাটেরিয়ালটা আছে, তো এই ম্যাটেরিয়ালটা, এটা আমার হয়তো এ ম্যাটেরিয়াল, আমার কাছে একটা আছে হচ্ছে
ম্যাগনেট, এটা আমার কাছে একটা কি আছে, ম্যাগনেট আছে, নর্থ সাউথ, ঠিক আছে। এখন দেখো আমি কি করতে পারি, এই এ ম্যাগনেটের সামনে নর্থ পোল আনতে পারি, আবার দূরে নিয়ে যেতে পারি, আবার সামনে নিয়ে আসতে পারি, আবার দূরে নিয়ে যেতে পারি। এই যে আমি সামনে নিয়ে আসছি, এই জিনিসটাকে কি বলতে পারি, ম্যাগনেটাইজেশন বলতে পারি। মানে এই এ ম্যাটেরিয়ালটা ম্যাগনেটে পরিণত হচ্ছে, এই হওয়ার প্রসেসটাকে আমরা বলি ম্যাগনেটাইজেশন। এবার এই যে আমি নর্থ পোলটাকে দূরে সরিয়ে নিচ্ছি, সেটাকে আমরা কি বলি, ডিম্যাগনেটাইজেশন। তো আমাকে কি বলেছে, আমাকে বলেছে এই যে ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশনের যে পাথ, যে ওয়েতে এটা হবে সেটা ডিফারেন্ট হবে। তো এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কি করি, আমরা ইলেকট্রোম্যাগনেটের সাহায্য নিই। ইলেকট্রোম্যাগনেট কি, ইলেকট্রোম্যাগনেট মানে কোনো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমাদের হাতে থাকে, সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে, এটা ধরো আমার একটা লোহার টুকরো, তার মধ্যে আমরা কি করি, একটা ওয়্যার, একটা কারেন্টের ওয়্যার, এরকম করে আমরা কি করি, এরকম করে এটাকে র্যাপ করে দিই, একদম সুন্দর করে এরকম করে কি করি, র্যাপ করে দিই। এই প্রসেসগুলো তোমরা ছোটোবেলায় হয়তো পড়েছো, র্যাপ করে দিই। এখন আমি যদি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাই, কারেন্ট ফ্লো করাই, তাহলে কি হবে, দেখা যাবে, আমরা স্ক্রু রুল দিয়েও করতে পারো বা রাইট হ্যান্ড রুল হিসাবেও দেখতে পারবে যে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সের ডিরেকশানটা যেটা হচ্ছে সেটা এরকম করে হচ্ছে, মানে কারেন্টের ডিরেকশানটা কি এরকম করে হচ্ছে, তার মানে ফ্লাক্সের ডিরেকশানটা কোন দিকে হবে, এই ডিরেকশানে হবে। দ্যাট মিনস আমি বলতে পারি এটা আমার নর্থ পোল তৈরি হবে, এটা আমার সাউথ পোল তৈরি হবে। তার মানে এই যে নর্থ পোল সাউথ পোল এই ম্যাটেরিয়ালটার মধ্যে যে তৈরি হচ্ছে, সেটা কখন তৈরি হবে, যতক্ষণ পর্যন্ত আমার এই কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো হতে থাকবে। যখনই আমি এটা তো একটা ম্যাগনেট হিসাবে ছিল, যখনই আমি এই কারেন্টের ভ্যালুটাকে জিরো করে দেবো, আমি যখনই জিরো করে দেবো তখনই এই যে নর্থ পোল সাউথ পোলের যে ধর্ম যেটা ছিল সেটা আর থাকবে না, এটা নর্মাল একটা ম্যাটেরিয়ালে পরিণত হবে। এই যে কারেন্ট ফ্লো হয়ে এই যে ম্যাগনেট হওয়ার যে প্রসেস, এটাকেই আমরা বলি ম্যাগনেটাইজেশন। আর এই যে আমি ডিম্যাগনেটাইজেশন মানে কি, এই যে আমি যে কারেন্টের ভ্যালুটাকে জিরো করে ওটাকে আবার আগের অবস্থায় ফিরে আনলাম, সেটাকে আমরা বলি ডিম্যাগনেটাইজেশন। আশা করি এর থেকে ডিপে মনে হয় না কেউ পড়াবে, ডিরেক্ট মুখে বলে দেয়। আমি চাই তোমরা যাতে জায়গাগুলো খুব ভালো মতো বোঝো, সেজন্য আমি এই জায়গাটা ডিটেলসলি বলে দিলাম, ঠিক আছে। আশা করি এরপর আর কোনো বুঝতে অসুবিধা হবে না। তো এই যে প্রসেস, এই যে ম্যাগনেটাইজেশন তো হচ্ছে একটা প্রসেস হিসাবে হবে, ডিম্যাগনেটাইজেশন একটা প্রসেস হিসাবে হবে। কি বলেছে এই যে প্রসেসটায় এই যে ম্যাগনেটাইজেশন হওয়ার যে পাথ এবং ডিম্যাগনেটাইজেশন হওয়ার যে একটা রাস্তা থাকে, সেই রাস্তা দুটো আলাদা, কী হয়, আলাদা। এবং এই আলাদা ঘটনাটার জন্য এক ধরনের এনার্জি লস হয়, তাকেই আমরা কি বলে থাকি, হিস্টেসিস লস। এখনও অনেকটা বোঝা যায়নি, আমরা ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন অবধি বুঝলাম। এখন আমরা কি করব, আমরা এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য এক ধরনের গ্রাফ পড়ব, সেই গ্রাফটাকে বলি আমরা বিএইচ গ্রাফ। যে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন কার্ভকেই আমরা কি বলে থাকি, বিএইচ কার্ভ বলে থাকি, অথবা ম্যাগনেটাইজেশন কার্ভও এটাকে বলে থাকি, আমি এটাকে বলে থাকি। মানে কি, মানে আমার একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ছিল, সেটাকে ম্যাগনেটে পরিণত করব, সেই পরিণত করার জন্য যে কার্ভটা আমার থাকবে সেটাকে আমরা বলবো বিএইচ কার্ভ। এখন দেখো, বি বলতে আমরা কি বোঝাই, বোঝাই ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি মানে কি, মানে আমার এই যে এরিয়া, এই যে ধরো আমার এই ওভারঅল টোটাল এরিয়া আছে, সেই ওভারঅল টোটাল এরিয়া দিয়ে আমি জানি এরকম করে প্রায় 10 ওয়েবারের মতো আমার কি দেখতে পাচ্ছি, 10 ওয়েবারের মতো আমার ফ্লাক্স ফ্লো হয়, 5 ফ্লো হয়। তো এর এরিয়া যদি আমার 5 মিটার স্কোয়ার হয়, তাহলে ফ্লাক্স ডেনসিটি কত হবে, 5/a। তাহলে এটাকে কি বলতে পারি, 2 ওয়েবার পার মিটার স্কোয়ার। এই জিনিসটাকে আমরা বি দিয়ে ডিনোট করা হয় যে আমরা কোনো এরিয়া, ধরো আমাদের কোনো একটা জায়গায় আমি প্রেজেন্ট আছি, সেই জায়গার মধ্যে কতখানি ফ্লাক্স ফ্লো হচ্ছে, সেই জিনিসটাকে বোঝানো হয় বি দিয়ে, বি দিয়ে, অথবা ফ্লাক্স ডেনসিটি দিয়ে। তো বি আমার ফ্লাক্স ডেনসিটি, আর এইচ মানে আমার ফ্লাক্স ইন্টেন্সিটি, ঠিক আছে। এইচ মানে আমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি।
মানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলতে কাকে বোঝায়? ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলতে আমরা বুঝি, সাপোজ তোমার কাছে এটা আমার একটা কি, এটা আমার একটা নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে, এটা আমার কি একটা নর্থ পোল সাউথ পোল। তো নর্থ পোল সাউথ পোলের জন্য কি হবে, আমার কি হবে, এ কি করবে, এ একটা ফ্লাক্স বের করার চেষ্টা করবে, ফ্লাক্স লাইন বের করার চেষ্টা করবে। তার মানে এ কত পরিমাণ ফ্লাক্সও বের করতে পারবে বা কতখানি শক্তিশালী, এই ম্যাগনেটটা কতটা শক্তিশালী, সেই জিনিসটাকে বোঝানো হয় ম্যাগনেটিক ইন্টেন্সিটি দিয়ে। তো একটা জিনিস তোমাদের কাছে খুব স্পষ্টভাবেই ধারণা থাকা উচিত যে কি, যে আমার যদি এই কারেন্টের ভ্যালু, আমি যদি এই কারেন্টের ভ্যালু ইনক্রিজ করি, তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স রেটের হারও ইনক্রিজ হবে, তার মানে এইচের ভ্যালুও ইনক্রিজ হবে। তার মানে আমরা বলতে পারি এইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, যে কারেন্টটা অ্যাপ্লাই করা হচ্ছে তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে। তাহলে দুটো জিনিস বোঝা গেল। এক নাম্বার জিনিস কি বোঝা গেল? এক নাম্বার জিনিস যে আমার সবার প্রথমে আমার একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে আমি ওয়্যার র্যাপ করে রেখে দিয়েছি, সেই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো, কারেন্ট ফ্লো করলে এক ধরনের ফ্লাক্স তৈরি হবে, প্রচুর পরিমাণে ফ্লাক্স তৈরি হবে। সেই ফ্লাক্সটা একক এরিয়ার মধ্যে দিয়ে কতখানি পাস হচ্ছে সেটাকে আমরা বুঝবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা বি দিয়ে, আর কতটা শক্তিশালী হচ্ছে সেই চুম্বকটা বা সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, সেটাকে আমরা বুঝি ম্যাগনেটিক ইন্টেন্সিটি দিয়ে। এবং এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, মানে কারেন্টের ভ্যালু আমি যত বাড়াবো ম্যাগনেটিক ইন্টেন্সিটির ভ্যালু তত বাড়তে থাকবে। তো এখন দেখো বিএইচ কার্ভকে আমরা যদি ড্র করি তাহলে দেখো কীরকম টাইপের দেখতে পাবো। আমি এক্স অ্যাক্সিস, আমি এটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে, চারটা কোঅর্ডিনেট হিসাবে করে নিচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর আমি রাখবো হচ্ছে এইচকে বা আইকে, ঠিক আছে, কারেন্ট বা এইচ অথবা আই, ঠিক আছে, এইচ অথবা আই মানে যে কারেন্টটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো বিকে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে রাখবো, বিকে রাখবো। এখন সাপোজ ধরো কোনো একটা ম্যাটেরিয়াল আছে যেটা হচ্ছে আমাদের একদম নতুন একটা ম্যাটেরিয়াল, মানে আমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে জাস্ট আমি মার্কেট থেকে তৈরি করে নিয়ে এসেছি, মানে ওর আগে কোনো দিনও ওকে ম্যাগনেটে তৈরি করা হয়নি, ম্যাগনেটে তৈরি করা হয়নি। তখন আমি যদি এর মধ্যে কারেন্টের ভ্যালু র্যাপ করে, ওই ওয়্যারটাকে র্যাপ করে কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে দেখা যাবে এরকম করে ওর কী বাড়বে, ওর যে ম্যাগনেটিক প্রপার্টি যেটা এরকম টাইপের হবে, এই যে এরকম টাইপের একটা ভ্যালু অবধি ও রিচ করবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, আমি এখানে কারেন্টের ভ্যালু বাড়াচ্ছি, এখানে কি হচ্ছে বি এর ভ্যালুও বাড়ছে। তো এরকম করে বাড়ছে, মানে এরকম টাইপের হচ্ছে, কারেন্ট বাড়ালাম বিও বাড়লো, কারেন্ট আর একটু বাড়ালাম বিও আর একটু বাড়লো, কারেন্ট এখানে রাখলাম কারেন্ট এখানে, মানে কি এই পয়েন্ট হিসাবে পাচ্ছি, এরকম করে পাচ্ছি, তাই না, এরকম করে ড্র করছি। ড্র করতে করতে একটা পজিশন অবধি আমি কারেন্টের ভ্যালু বাড়ালাম, তো এখানে অবধি আসলো, কারেন্টের ভ্যালু বাড়ালাম তো আমার এখানে এই এত অবধি ধরো আসলো, ঠিক আছে। তো এখন আমি যদি পরবর্তীকালে আমি ধরো আই এর ভ্যালু আমি বাড়াতেই যাচ্ছি, আই এর ভ্যালু আমি এখানে নিয়ে আসলাম, আই এর ভ্যালু এখানে নিয়ে আসলাম, আই এর ভ্যালু এই পজিশনেও নিয়ে আসলাম, কিন্তু বি এর ভ্যালু এই পজিশনটা, এটা যদি 10 ওয়েবার হয়, ধরো 10 টেসলা বলি আমরা এটাকে, এটার ভ্যালু যদি 10 টেসলা হয়, এই পজিশনটার ভ্যালু 10 টেসলার থেকে বেশি ভ্যালু আর হবে না, ও এখানেই ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে, ও এখানেই কি হয়ে যাবে, ফিক্সড হিসাবে থাকবে, ও এখানেই কি থাকবে, ফিক্সড হিসাবে থাকবে। তো বোঝা গেল বিষয়টা। তার মানে এই জায়গাটা, এই পয়েন্টটাকে আমরা বলি স্যাচুরেটেড পজিশন, মানে এর থেকে তুমি যদি বেশি পরিমাণে কারেন্টের ভ্যালু বা ইন্টেন্সিটির ভ্যালু যদি বাড়িয়েও দাও, তাহলে কি দেখতে পাবে, দেখতে পাবে যে যে আমার ফ্লাক্স ডেন্সিটি যেটা, সেটা আর বৃদ্ধি হবে না, এখানেই ও কী হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, এখানেই ও কী হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। তো এই জিনিসটা এতটুকু বোঝা গেল, এই জায়গাটা কী হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। তো এই জায়গাটা আশা করি এতটুকু বোঝা গেছে। এখন দেখো, এখন দেখো বিষয়টা কি হচ্ছে, এখন দেখো আমরা যদি এখন আবার এই পজিশন অবধি তো আসলাম, আবার আয়ের ভ্যালু যদি আমি পেছাতে থাকি, মানে আয়ের ভ্যালু কমাতে থাকি, আয়ের ভ্যালু এটা ধরো আমার 10 অ্যাম্পিয়ার ছিল, আমি কমিয়ে এখন 8 অ্যাম্পিয়ারে নিয়ে আসলাম, তাহলে হিসাবে কি হওয়া উচিত ছিল, এটা এই রাস্তা দিয়ে গেছে, তার মানে আবার এদিক দিয়েই ফিরে আসবে, হিসাবে তো তাই উচিত ছিল। কিন্তু দেখা যায় না, ও এই রাস্তাটা ফলো না করে অন্য একটা রাস্তা ফলো করে, মানে এই দিক দিয়েও ফিরতে থাকে, মানে কারেন্ট কমানো হচ্ছে এরকম করে কমছে, কারেন্ট কমানো হচ্ছে এরকম করে কমছে, কমাতে কমাতে 0 হয়ে গেল কারেন্ট, কিন্তু ওর ভ্যালু, এই জিনিসটা একটু ইয়ে করে দিই, শার্ট করে দিই, ওর ভ্যালু এই পজিশানে এসে চলে আসলো। তার মানে কারেন্টের ভ্যালু 0 করার সত্ত্বেও আমার এখানে দেখা যাচ্ছে কিছু ফ্লাক্স এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে। এইবার কারেন্টের ভ্যালুটাকে 0 করতে হবে, 0 করতে করতে আরও নেগেটিভে নিয়ে গেলাম কারেন্ট,
নেগেটিভে নিতে 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 এরকম টাইপের কোনো একটা পজিশনে ও কারেন্টের ভ্যালুটা গেল, এরকম একটা পজিশনে কারেন্টের ভ্যালুটা গেল। দেন আরও নেগেটিভ করছি, আয়ের ভ্যালু কী হবে, একটুখানি চেঞ্জ করে দিই। এরকম টাইপের, ঠিক আছে। কারেন্টের ভ্যালু আরও কমাচ্ছি, আরও কমাচ্ছি, আরও কমাচ্ছি, আরও কমাচ্ছি, এই টাইপের বিষয়টা, এরকম টাইপের দেখতে বিষয়টা হচ্ছে, ঠিক আছে। এরকম টাইপের ব্যাপারটা হচ্ছে, এরকম টাইপের একটা স্ট্রাকচার হচ্ছে, ঠিক। বিষয়টা কি হলো আমি একবার বলে দিই। সবার প্রথমে প্রাথমিক অবস্থায় যে নীল লাইনটা, যেটা দেখো নীল লাইনটা, নীল সবগুলোই নীল করে দিয়েছি, দাঁড়াও আমি এই কালারটাকে চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন দেখো যে ডিপ নীল যে এরিয়াটা আছে তখন কখন ছিল, এটা একদম স্টার্টিং পজিশনে, মানে নতুন একটা ম্যাটেরিয়াল আনার পর। নতুন ম্যাটেরিয়ালটা নিয়ে আসলাম, আমি আয়ের ভ্যালু বাড়াচ্ছি, এরকম টাইপের একটা কী হবে, বি এর ভ্যালু বাড়বে, এই পজিশনে গিয়ে ফিক্সড হয়ে যাবে। তারপর আয়ের ভ্যালু কমাতে থাকবে এই রকমভাবে, মানে ওই আকাশি যে কালারটা সেটাকে ফলো করবে, মানে আয়ের ভ্যালু এরকম করে ব্যাক করতে থাকবে, এরকম করে ব্যাক করতে থাকবে, এরকম করে ব্যাক করতে করতে একটা নেগেটিভ ম্যাক্সিমাম অবধি যাবে। তারপর আবার এই ভ্যালুটা এরকম করে বাড়তে 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 এরকম টাইপের একটা ওয়েভ ফর্ম, এখন থেকে এরকম টাইপের একটা ওয়েভ ফর্ম শুরু করবে, ফলো করা শুরু করবে। এই টাইপের ফিগার, এই টাইপের গ্রাফটাকে আমরা বলে থাকি বিএইচ গ্রাফ বা হিস্টেসিস গ্রাফ। এই টাইপের গ্রাফটাকে আমরা বলে থাকি বিএইচ গ্রাফ। এখান থেকে লক্ষণীয় বিষয় যেটা, এই যে পজিশনটা, এই পজিশনটা মানে অরিজিন মানে কি, মানে আমি ইন্টেন্সিটি বা যার জন্য আমার বি তৈরি হওয়ার কথা সেই ইন্টেন্সিটিকে আমি জিরো করে দেওয়া সত্ত্বেও, ইন্টেন্সিটিকে যখন ব্যাক করে আসছিলাম জিরো করে দেওয়া সত্ত্বেও বি এর কিছু একটা ভ্যালু আছে, দেখো বি এর কিছু একটা ভ্যালু এর মধ্যে প্রেজেন্ট আছে। এই যে বি এর যে ভ্যালুটা এখানে প্রেজেন্ট আছে, এই ভ্যালুটাকেই আমরা বলে থাকি রেসিডুয়াল ম্যাগনেটিজম। এটাকেই আমরা কি বলে থাকি, রেসিডুয়াল ম্যাগনেটিজম, এটাকেই আমরা বলে থাকি রেসিডুয়াল ম্যাগনেটিজম। তাহলে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা কি, আমাদের এই যে কারেন্টের ভ্যালুটাকে আমরা কমাতে কমাতে যখন জিরোতে নিয়ে আসলাম তখন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে জিরো অবস্থাতে, মানে আমার কারেন্ট জিরো অবস্থাতেও কিছু পরিমাণে ও কি করছে, ও ম্যাগনেটিক ফ্লাক্স ও ধরে রাখছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের যে অংশটুকু ধরে রাখছে সেটাকেই আমরা বলে থাকি রেসিডুয়াল ম্যাগনেটিজম। আরেকটা জিনিস লক্ষণীয় ব্যাপার, আমাকে আলটিমেটলি এই বি এর ভ্যালুটাকে তো জিরো করতে হবে। এই জিরো করলাম কোথায়, এই পজিশনে আমি এটাকে জিরো করলাম কোথায়, এই যে এই পজিশনে গিয়ে আমি জিরো করলাম। তার মানে এখানে এক ধরনের এক্সট্রা ফোর্স বা এক্সট্রা কারেন্ট অ্যাড করতে হলো নেগেটিভ ডিরেকশানে গিয়ে, যার জন্য আমার এই বি এর ভ্যালুটাকে, মানে ওই ম্যাগনেটিকটাকে পিওরলি ডিম্যাগনেটাইজ করতে হলো। মানে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে কমপ্লিটলি ডিম্যাগনেটাইজ করার জন্য আমাকে এক্সট্রা কারেন্ট দিতে হলো। এই যে এক্সট্রা কারেন্ট দিতে হলো সেই জন্য আমার এক ধরনের শক্তি দরকার হবে, এই শক্তিটাকেই আমরা বলে থাকি কোরেসিভ ফোর্স। এটাকে আমরা কি বলে থাকি, কোরেসিভ ফোর্স বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি, কোরেসিভ ফোর্স বলে থাকি, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি কোরেসিভ ফোর্স। তাহলে কি বোঝা গেল বিষয়টা, আমাদের এখানে দুটা জিনিস মাথায় রাখার মতো ব্যাপার বিএইচ কার্ভের থেকে। সেটা কি, বিএইচ কার্ভের মধ্যে ম্যাগনেটাইজেশন কোনটা, এই যে অ্যারোগুলো যখন হচ্ছে এই ওপরের দিকে উঠছে সেগুলো আমার ম্যাগনেটাইজেশনের মধ্যে পড়ে, এই যে এই ঘটনাগুলো ম্যাগনেটাইজেশনের মধ্যে পড়বে। আবার এই যে ব্যাপারগুলো, এই যেগুলো আমার হচ্ছে ব্ল্যাক দিয়ে আমি যে অ্যারোগুলো দেখাচ্ছি সেগুলো কিসের মধ্যে পড়বে, ডিম্যাগনেটাইজেশনের মধ্যে পড়বে, তাই না। সেগুলো কিসে পড়বে, ডিম্যাগনেটাইজেশনের মধ্যে পড়বে। তো ম্যাগনেটাইজেশনের জন্য যে রাস্তা এবং ডিম্যাগনেটাইজেশনের জন্য যে রাস্তা, দুটো ডিফারেন্ট। সেই জন্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যখন ইন্টেন্সিটি বা আই কারেন্টের ভ্যালুটাকে আমরা জিরো করার পরেও সেই ম্যাটেরিয়ালটা কিছু পরিমাণে ম্যাগনেটিজম, কিছু পরিমাণে ফ্লাক্স তৈরি করার ক্ষমতা সেটা নিজের মধ্যে ধরে রাখে। সেই ধরে রাখা ক্ষমতাটাকে আমরা বলে থাকি রেসিডুয়াল ম্যাগনেটিজম। এবং এই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম বা যেই ধরে আছে পাওয়ারটাকে, যে ম্যাগনেট হয়ে থাকার যে প্রবণতাটা, এটাকে কমপ্লিটলি জিরো করার জন্য আমরা কি করছি, আমরা এক্সট্রা এক ধরনের ফোর্স অ্যাপ্লাই করছি, তাকেই আমরা বলে থাকি কি, কোরেসিভ ফোর্স। এখন আমাদের এই যে
কোরেসিভ ফোর্স যেটা আছে সেই কোরেসিভ ফোর্সটা কি এক্সট্রা আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, এবং এই কোরেসিভ ফোর্সের জন্য আমার যে এক্সট্রা এক ধরনের লস হচ্ছে সেই লসটাকেই আমরা বলে থাকি কোর লস, মানে হিস্টেসিস লস বা কোর লস। এই লসটাকেই আমরা কি বলে থাকি কোর লস। ঠিক আছে, তো এখানে তোমরা এরকম করে লিখতে পারো যে টু মেক দ্য বি রেসিডুয়াল, এই যে এই পয়েন্টটাকে নাম দিলাম বি আর, সরি বি রেসিডুয়াল না দিয়ে বি আর নাম দিলাম, বি আর ইকুয়ালস টু 0, উই নিড এক্সট্রা কি ফোর্স, কোরেসিভ ফোর্স। কোরেসিভ স্পেলিংগুলো একটু চেক করে নিও, আমার মনে হচ্ছে ভুল লিখেছি, যাই হোক। কোরেসিভ ফোর্স, উই ইউজ এক্সট্রা কোরেসিভ ফোর্স, this results a loss, ঠিক আছে, in the material, এর জন্য একটা ম্যাটেরিয়ালের মধ্যে এক ধরনের লস তৈরি হয়, and this is known as hysteresis loss। ব্র্যাকেটে আমি লিখে দিলাম hysteresis loss। মানে ওটা তো আমি বইয়ের ভাষায় তো আমি লিখলাম, এই দেখো বইয়ের ভাষায় কীরকমভাবে লিখলাম, ইন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিস্টেসিস কার্ভ ইজ অবজার্ভ দ্য ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স, therefore the magnetization characteristics and demagnetization is not কি বলছো আইডেন্টিক্যাল, যেহেতু হয় না সেই জন্য একটা এনার্জি লস হয়, তো সেই এনার্জি লসটাকে হিস্টেরিসিস লস বলি। তো নর্মাল কন্ডিশনে আমরা কোথায় হিস্টেরিসিস লস বলি সেটা আমরা এখান থেকে বিএইচ কার্ভের থেকে সুন্দরভাবে দেখতে পেলাম। ঠিক, এখানে তাহলে দুটা জিনিস ইম্পর্টেন্ট আছে, একটা কোরেসিভ ফোর্স যার জন্য আমার হিস্টেসিস লস হচ্ছে, আরেকটা কি রেসিডুয়াল ম্যাগনেটিজম, এটাও মাথায় রাখো, পরবর্তীকালে কাজে লাগবে। আমি যে যে জায়গাগুলো তোমাদের বলবো যে ভালো মতো করো ওই জিনিসগুলো ভালো মতো মাথায় রাখবে, কারণ পরের দিকে দেখবে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, রেসিডুয়াল ম্যাগনেটিজম, তাহলে রেসিডুয়াল ম্যাগনেটিজম কি, আমি যদি নর্মাল খুব সোজা ভাষায় বলতে চাই তাহলে এরকম করে বলতে চাই, দেখবে তোমার কাছে ধরো একটা পেরেক আছে, কোনো স্ক্রু আছে, ধরো কোনো লোহার কিছু একটা আছে, তার সামনে তুমি যদি একটা ম্যাগনেটকে ধরো দেখবে সেটা কী হবে, ম্যাগনেটে পরিণত হবে। এখন ম্যাগনেটটাকে ধরো তোমার কাছে, এই টেস্টগুলো কিন্তু আমরা করতাম ছোটোবেলায়, যে আমাদের অনেকগুলো এই যে লোহার গুঁড়ো ইউজ করতাম, ইউজ করে আমরা ধরো হচ্ছে একটা পেরেক নিতাম, পেরেকটাকে হচ্ছে ফার্স্টে ম্যাগনেটের সামনে রাখতাম, ওটা ম্যাগনেটে পরিণত হতো, তো তখন তো ম্যাগনেটটাকে ওই পেরেকটা আকর্ষণ করতোই। এখন যখন ম্যাগনেটটা পেরেকটার থেকে দূরে সরিয়ে নিলাম, তা সত্ত্বেও দেখা যাচ্ছে পেরেকটা কিছু কিছু পরিমাণে লোহার গুঁড়োকে আকর্ষণ করছে। এই যে কিছুক্ষণ ধরে আকর্ষণ করার ক্ষমতাটা, সেই জিনিসটাকে আমরা বলে থাকি রেসিডুয়াল ম্যাগনেটিজম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিসই খালি বলতে চাই যে যদি এই রেসিডুয়াল ম্যাগনেটিজমের প্রপার্টিটা না থাকতো তাহলে অনেক মেশিন আছে যেগুলো চলতোই না, তার মধ্যে ডিসি সিরিজ মোটর একটা, ঠিক আছে, অনেক মেশিন আছে ডিসি সিরিজ মোটর, বিশেষ করে ডিসি মেশিনগুলো চলতোই না, মানে চলার কোনো চান্সই ছিল না যদি এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটা এর মধ্যে না থাকতো। ঠিক আছে, এর মধ্যে না থাকতো সেলফ এক্সাইটেড কোনো মেশিন চলতো না। পরবর্তীকালে যখন ডিসি মেশিনটা পড়বো তখন বুঝতে পারবে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতটুকু জায়গা বোঝা গেল। তাহলে হিস্টেরিসিস লসটা কি এখান থেকে বোঝা গেল। তো হিস্টেরিসিস লসকে আমরা মোটামুটিভাবে এরকম করে ডিনোট করে রাখি, পিএইচ রেড ডি লিখে দিচ্ছি, পিএইচ ইকুয়ালস টু, হিস্টেরিসিস লস উইল বি পিএইচ ইকুয়ালস টু কেএইচ, এটা হিস্টেরিসিস কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হয় এটাকে, বিএম টু দি পাওয়ার এক্স ইন্টু এফ। ঠিক আছে, বিএম টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স। তাহলে সেখানে বিএমটা কি, বিএমটা মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ঠিক আছে, বিএমটা কি লিখে রাখো, বিএম ফ্লাক্স ডেন্সিটি। ঠিক আছে, ফ্লাক্স ডেন্সিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। ঠিক আছে, ম্যাক্সিমাম লেখা হলো না, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। ওকে, বিএইচ ইকুয়ালস টু বিএম ইকুয়ালস টু ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, মানে কি ফ্লাক্স ডেন্সিটির যে ইকুয়েশন হয় না, বি অফ টি যদি দেখো এরকম টাইপের হবে, বিএম সাইন ওমেগা টি, এরকম টাইপের হয়, কস ওমেগা টি। তো সেই বিএমটা এখানে বসবে। ঠিক আছে, সেই বিএমটা এখানে বসবে। বেশ, আর এফ মানে কি, এফ মানে তো বুঝতেই পারছো ফ্রিকোয়েন্সি, অ্যান্ড কেএইচ শুড বি হিস্টেরিসিস কোফিশিয়েন্ট।
এর বিভিন্ন ভ্যালু থাকে, আমাদের দরকার হয় না, আমাদের এর উপর বেস করে কোয়েশ্চেন সেরকম আসে না, তবে চাকরির পরীক্ষায় এটার উপর বেস করে কয়েকটা কোয়েশ্চেন আসে, সেগুলো আমি এখানে আজকে এবারই কভার করে দেবো। হিস্টেরেসিস, ঠিক আছে, হিস্টেরেসিস কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, ওকে ফাইন। এখন দেখো এই যে এক্স আছে, এক্স একটা কনস্ট্যান্ট, এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই এখানেই লিখে দিচ্ছি, এখানে লিখুন। তো এক্স ইকুয়ালস টু কী হয়, এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, মানে বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে, তার মেইনলি দুটা ভ্যালু হয়, তার মেইনলি দুটা ভ্যালু হয়। এটাকে বলা হয়, কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় যে, আমি উচ্চারণটা ঠিক আমি বলতে পারছি না, একজন সায়েন্টিস্টের নাম স্মিথস বলতে পারো, ঠিক আছে, STIMETZ, হ্যাঁ, স্মিথস বা মানে যাই হোক কিছু একটা হবে উচ্চারণ, একটু এই জিনিসটা একটুখানি মাথায় রেখো, মাথায় না রাখলেও চলবে। তো এটাকে বলা হয়, এটা একজন সায়েন্টিস্টের নাম, STEIM, মানে স্মিথস কোফিশিয়েন্ট বলা হয় এটাকে, ঠিক আছে, এটাকে স্মিথস কোফিশিয়েন্ট বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখো জাস্ট, কেমন। তো এর ভ্যালু প্রাথমিক অবস্থায় যখন শুরুর দিকে আমরা পড়াশোনা করতাম, মানে সায়েন্টিস্টরা যখন পড়াশোনা করতো, মানে সায়েন্টিস্টরা যখন এটা আবিষ্কার করেছিল, বা স্মিথস যখন এটাকে আবিষ্কার করেছিলেন, তখন এটার ভ্যালু ছিল 1.6 আর্লিয়ার, ঠিক আছে। আর্লিয়ার এটা ছিল কি, আর্লিয়ার আমি লিখে দিচ্ছি, আর্লিয়ার এর ভ্যালু যখন উনি এটা আবিষ্কার করেন তখন এটাকে তিনি 1.6 হিসাবে ধরতেন। পরবর্তীকালে আমাদের একটা অর্গানাইজেশন আছে, তার নাম হচ্ছে IEEE, ঠিক আছে, IEEE, ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড একটা অর্গানাইজেশন একটা, ঠিক আছে, একটা অর্গানাইজেশন। তো IEEE বলি আমরা, কেমন। তো IEEE আছে, সেই IEEE কি বললো, IEEE বললো এক্স উইল বি 2, ঠিক আছে। IEEE কি বললো, IEEE বললো এক্স উইল বি 2, ঠিক আছে। IEEE কি বললো, IEEE বললো এক্স উইল বি 2। IEEE ফুল ফর্ম কি, IEEE ফুল ফর্ম তোমরা এরকম বলতো, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে। এবং তখন IEEE কি বললো, IEEE বললো যে এক্সের ভ্যালু আমরা কত 2 করে ধরবো, সেজন্য আমরা বর্তমানে এক্সের ভ্যালু অ্যাজ এ 2 হিসাবে দেখি, এক্সের ভ্যালু অ্যাজ এ কী হিসাবে দেখি, 2 হিসাবে দেখি। তো সেই জন্য আমরা অনেক সময় বিভিন্ন বইয়ের মধ্যে দেখবে লেখা থাকে যে পিএইচ বা হিস্টেরেসিস কনস্ট্যান্টের ইকুয়েশন এরকম টাইপের হয়, BMS স্কোয়ার ইন্টু এফ, ঠিক আছে, BMS স্কোয়ার ইন্টু এফ, এরকম টাইপের দেওয়া থাকে। ব্যাস এতটুক জিনিস জাস্ট জানো, বেশ এর বাইরে আর কিছু লাগবে না। এটার উপর বেস করে কিছু নিউমেরিক্যাল চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসে, তোমাদের আসার কোনো চান্স নেই, তোমাদের যতটুকু বললাম অতটুকু লিখে আসবে তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি এডি কারেন্ট লসের ক্ষেত্রে। এডি কারেন্ট লসটা তুলনামূলকভাবে ইজি, ঠিক আছে, এডি কারেন্ট লস তুলনামূলকভাবে ইজি। দেখো এডি কারেন্ট লসটা কী হয় একবার বলে দিই, এটাকে আমরা PE দিয়ে লিখি, ঠিক আছে, এটাকে আমরা PE দিয়ে লিখি। ফার্স্টে ডেফিনেশন লিখবো আগের মতো, এডি কারেন্টস, ফার্স্টে বুঝতে হবে এডি কারেন্টসটা কি। এডি মানে কি, গোল গোল রাউন্ড, তাই না, এডি মানে গোল ঘোড়া, এরকম টাইপেরকে আমরা বলে থাকি এডি। অনেক সময় এটা আমরা সাইক্লোন বোঝানোর জন্য ইউজ করি, যখন আমাদের ওই আমেরিকায় যে সাইক্লোনগুলো হয়, যে ঘূর্ণিঝড়গুলো হয়, সেগুলোকে আমরা অনেক সময় এডি বলে থাকি, তাই না। তো এডি কারেন্ট লস, এডি কারেন্টস এরকম করে লেখো, এডি কারেন্টস আর those which circulate in closed loop, ঠিক আছে, within a mass of conducting material, আমি কি বিষয়টা সমস্তটা বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা পয়েন্ট লিখে রাখো, এডি কারেন্ট are induced when
a magnetic material is kept in a time varying magnetic field. In a time varying ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো কি বললাম আমি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি জাস্ট একটা এক্সাম্পল নিই, তাহলেই বোঝা যাবে। ট্রান্সফর্মারটাই একটা খুব সুন্দর এক্সাম্পল এর মধ্যে। সাপোজ তোমার কাছে এরকম টাইপের ট্রান্সফর্মারের কোডটা প্রেজেন্ট আছে। হ্যাঁ, ট্রান্সফর্মারের কোড এরকম টাইপের, তোমার ট্রান্সফর্মারের কোড বললাম না আগের দিন, কোড। তো এরকম টাইপের তোমার ধরো একটা ট্রান্সফর্মারের কী আছে, কোড আছে। ঠিক আছে, এরকম টাইপের ট্রান্সফর্মারটার কোড আছে। তো এটাকে আমরা যদি 3Dতে একটু আঁকার চেষ্টা করি, 3টে ডাইমেনশন দিয়ে, তাহলে দেখো কীরকম টাইপের হবে দেখতে বিষয়টা। এরকম টাইপের হবে দেখতে, ধরো এরকম টাইপের হবে বিষয়টা দেখতে, তাই না? এরকম টাইপের হবে দেখতে। ঠিক, এখন দেখো আমরা কি করলাম, আমরা এই কন্ডাক্টরটার মধ্যে এরকম কন্ডাক্টরগুলো বা ওয়াইন্ডিংগুলো এরকম করে এর মধ্যে দিয়ে র্যাপ করে দিলাম। ঠিক আছে, এর মধ্যে দিয়ে এরকম করে র্যাপ করে দিলাম। ফার্স্টে এঁকে নিচ্ছি, তারপর তোমরা আঁকো। এরকম করে র্যাপ করলাম বিষয়টাকে। ঠিক আছে, এরকম করে র্যাপ করলাম, মানে এটা আমার একদিক দিয়ে থাকলো, এদিক দিয়ে আবার পিছন দিক থেকে একটা বেরিয়েছে, এরকম করে র্যাপ করে দিলাম। এখন এই যে আমি র্যাপ করলাম, এই যে কালোটা হচ্ছে আমার কন্ডাক্টরটা, এই যে কন্ডাক্টরটা যে এরকম করে র্যাপ করলাম, এর মধ্যে দিয়ে কী হবে, এর মধ্যে দিয়ে এক ধরনের ফ্লাক্স বের হবে। এর মধ্যে দিয়ে কী হবে, এক ধরনের ফ্লাক্স তৈরি হবে। এবং আমরা জানি যে ফ্লাক্সটা সমস্তটা কর মধ্যে দিয়ে বেশিরভাগই আমরা জানি এই কোর, এটাকে যদি আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ধরি, এটাকে আমরা ধরো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা কোর, এই কোরের মধ্যে দিয়ে কী হবে, এই ফ্লাক্সগুলো এর মধ্যে দিয়ে এরকম করে ফ্লো হবে, এরকম করে ফ্লো হবে, এরকম করে ফ্লো হবে, এরকম করে ফ্লো হবে, হবে তো, এরকম করে ফ্লো হবে। এখন দেখো এই যে এরকমভাবে যে ফ্লো হচ্ছে, এই যে বিষয়টা এরকম করে ফ্লো হচ্ছে, এখন ওর মেইন ইন্টেনশনটা কী বলো তো? আমার মেইন ইন্টেনশনটা হচ্ছে এখানে আমার একটা কী আছে, এখানে এরকম টাইপের আরও কতগুলো কী আছে, ওয়াইন্ডিং এরকম করা আছে। ঠিক আছে, এরকম টাইপের আরও ওয়াইন্ডিং করা আছে। তো এই দিক দিয়ে ধরো এরকম টাইপের এরকম টাইপের ওয়াইন্ডিং করা আছে। তো এই ফাইটার মেইন ইন্টেনশন হচ্ছে যেমন করে হোক এই কোরের মধ্যে দিয়ে ফ্লো করে, আমাদের মেইন ইউজারের যে ইন্টেনশন থাকে, যে কোরের মধ্যে দিয়ে পাস করে আমি এখানে E2টা তৈরি করব। আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে এটা তৈরি করা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার এই যে কোর আছে, কোরটা কি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কোরটা কি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তার মানে কোরের মধ্যে দিয়েও কী করতে পারে, কোরও কিন্তু ফ্লাক্সটাকে কাট করতে পারবে। মানে আমার যে ফ্যারাডেস ইকুয়েশন ছিল, ফ্যারাডে কি বলেছিল, ফ্যারাডে বলেছিল সাপোজ কোনো একটা ইলেকট্রিক ফিল্ড বা ফ্লাক্সের মধ্যে, কোনো একটা টাইম ভ্যারিং ফ্লাক্সের মধ্যে আমরা যদি কোনো একটা কন্ডাক্টরকে রাখি, এখন ইনি বলে দেননি যে কন্ডাক্টর মানে শুধুমাত্র যে কপার হলেই হবে তা না, কন্ডাক্টর ইন দ্য সেন্স যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, তাদেরকেই আমরা যদি রাখি, তাহলেই কী হবে, সেই কন্ডাক্টরের মধ্যে কী হবে, ইএমএফ তৈরি হবে। সেই কন্ডাক্টরের মধ্যে কী হবে, ইএমএফ তৈরি হবে। এটা কে বলেছে? এটা বলেছে ফ্যারাডে। এখন দেখো আমার এখানে ফ্লাক্সটা তো ফ্লো হচ্ছে সুন্দর এই কোরের মধ্যে দিয়ে, এখন এই কোরটাও তো কারেন্ট ফ্লো করাতে পারে, কোরটাও কি কারেন্ট ফ্লো করাতে সক্ষম। তো সেই জন্য কোরটাকে কি করবে, হেয়ার দ্য ফাই কাটস, কাকে করবে, দ্য ম্যাটেরিয়াল অফ কোর, এখন কোরটাকে কাট করা শুরু করবে। এখন দেখো কোরের মধ্যে তো আর কোনো টার্মিনাল নাই যে ওর থেকে বের হয়ে কারেন্টটা অন্য কোথাও যাবে। সো এ ইএমএফ জেনারেটস ইন দ্য কোরের মধ্যে কী হবে, ইএমএফ জেনারেট হবে, অ্যান্ড এ সার্কুলেটিং কারেন্ট will flow in the core of the
ট্রান্সফর্মার, বাট ইন দ্য কোর অফ দ্য রিয়েল আপনি ইন দ্য কোর। মানে কি বলতে যাচ্ছি, মানে বলতে যাচ্ছি এই যে ফ্লাক্সটা, এই যে ফাই যে ফ্লাক্সটা ছিল, ফ্লাক্সটা কী করলো, এই যে কোডটা প্রেজেন্ট আছে এই কোডটাকে কী করলো, কাট করলো। কোডটাকে কাট করলে কি, কোডের ভিতর কী হলো, ইএমএফ তৈরি হয়ে গেল। ইএমএফ যখনই তৈরি হলো, ও তো কিছু একটা কারেন্ট ফ্লো করবে। ও কি করবে, ও এরকম করে কারেন্ট ফ্লো করানো শুরু করবে। কীরকম করে, এইরকমভাবে গোল গোলভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, মানে কারেন্টটা কী হবে, এই দিক দিয়ে গিয়ে এরকম করে ঘুরতে থাকবে, আবার আরেকটা কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এরকম করে ঘুরতে থাকবে, আবার এরকম করে ঘুরতে থাকবে। তার মানে আমরা যদি বলি কারেন্টের ডিরেকশানটা এরকম টাইপের হবে, লেড দিয়ে বোঝালাম, হ্যাঁ, কারেন্টের ডিরেকশানটা এরকম সার্কুলার ওয়েতে এরকম করে ঘুরতে থাকবে, সার্কুলার ওয়েতে এরকম করে ঘুরতে থাকবে। ঠিক আছে, তো বোঝা গেল বিষয়টা কী হচ্ছে। অন্য কালি দিয়ে দেখাই না, সার্কুলার ইয়েটা দুটার ফ্লাক্সের সাথে না হলে প্রবলেম হয়ে যাবে। ফ্লাক্সটা রেড দিয়ে বোঝাচ্ছি, আর কারেন্টটাকে এই যে এরকম, এটা কি পিঙ্ক কালার, হয়তো রানি কালার, এটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এরকম করে গোল গোল ঘুরতে থাকবে। দ্যাট মিনস আমাদের ডিরেক্ট কারেন্টটা কী হবে, ফার্স্টে এরকমভাবে এই দিক দিয়ে যাবে, এরকম করে ব্যাক করবে, আবার এরকম যাবে, এরকম ব্যাক করবে, এরকম টাইপের গোল গোল ঘুরতে থাকবে, আবার পাশে ধরো এরকম টাইপের। ঠিক আছে, এরকম টাইপের। ঠিক, তো এই যে বিষয়টা আমার হচ্ছে, এই যে ব্যাপারটা হচ্ছে, এগুলোকে আমরা বলবো এডি কারেন্ট বা আইই, এটাকে আমরা বলবো এডি কারেন্ট। তাহলে কি এর মধ্যে দিয়ে তৈরি ফ্লো হবে, ফ্লো হওয়া মানেই কী হবে, ওই কোরের মধ্যে কী হবে, এক ধরনের লস থাকবে, কারণ কোরের তো কিছু রেজিস্ট্যান্স থাকে, তার মানে এর মধ্যে লস হবে, লস মানে এক ধরনের পাওয়ার, কী হবে, আমার পাওয়ার লস হবে। তার মানে আমি বলতে পারি দিস রেজাল্টস, দিস ইনসিডেন্স রেজাল্ট লিখে রাখো, দিস incident results a power loss in the core, and this power loss is known as কি হবে, এডি কারেন্ট লস, এডি কারেন্ট লস। কোনো ডাউট থাকার কথা নয়, আমার মনে হচ্ছে না তোমাদের কোনো ডাউট থাকবে। বিষয়টা খুব সিম্পলভাবে বোঝানোর আমি চেষ্টা করলাম। এখন দেখো, যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানিও। এরকম টাইপের, হ্যাঁ, কারেন্টটা এরকম করে ফ্লো করছে, এরকম করে ফ্লো করছে, ঠিক আছে, এরকম করে গোল গোল করে ঘুরতে থাকবে, এবং একটা দেখবে সার্কুলার ওয়ে দেখা যাবে। ঠিক আছে, সার্কুলার ওয়ে দেখা যাবে, মানে ফ্লাক্সটা যদি এদিকে ফ্লো হয়, কারেন্টটা এদিকে ফ্লো হবে, এটা যদি ফ্লাক্সের ডিরেকশন হয়, কারেন্ট এই বরাবর ফ্লো করবে। ঠিক আছে, যাই হোক, তো তাহলে আমরা এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবো, সেই জন্য আমাদের লস হবে, সেই লসটাকে আমরা বলবো এডি কারেন্ট লস, সেই লসটাকে আমরা কি বলবো, এডি কারেন্ট লস। ফাইন, এতটুকু বোঝা গেল। এখন দেখো এডি কারেন্ট লসের যে আমার ফর্মুলা, কীভাবে এগুলোকে মিনিমাইজ করা যায় সব পরে পড়বো, এবং কেন তৈরি করা হয় ওগুলোও তখন বলবো, যখন কনস্ট্রাকশানে এগুলো একসাথে আমি করে দেবো, হ্যাঁ, এগুলোকে কভার করে দেবো। এডি কারেন্ট লসের যে ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা কী হয়, ফর্মুলা হচ্ছে কে ই ইন্টু বি এম স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার। ঠিক আছে, বি এম স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার, যেখানে কে ই মানে পাই টি স্কোয়ার ডিভাইডেড বাই 6 রো। এই জিনিসটা মাথায় রাখবা, সবাই মাথার মধ্যে এই জিনিসটা রাখবে। এগুলো সব চাকরি পরীক্ষার জন্য দরকার হয়, তোমাদের সেমিস্টারের জন্য দরকার হয় না। ঠিক আছে, ইন্টু কী হবে, ইন্টু ভলিউম, ঠিক আছে, ইন্টু ভলিউম। এই যে কেইর ভ্যালু যেটা আছে, আমার যে কেইর ভ্যালুটা যেটা থাকলো না, কেইর ভ্যালু যেটা আছে, তো অ্যাকচুয়ালি আমাদের যে ইকুয়েশনটা যেটা হয় পিএম এর, যে পিইর যে ইকুয়েশনটা হয়, সেটা যদি আমরা ভালো মতো লিখি, এরকম টাইপের ইকুয়েশন হয়, পাই স্কোয়ার এফ এ স্কোয়ার, প্রুফ করে লিখতে হয়, হ্যাঁ, প্রুফটাও জানা আছে, তো প্রুফটা আমি তোমাদের আর শেখাচ্ছি না, দরকার নেই। ঠিক আছে, টি স্কোয়ার ডিভাইডেড বাই 6 রো ইন্টু ভলিউম, ঠিক, তো এরকম টাইপের হয়। তো সেখান থেকে আমরা কেইটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিই। ঠিক আছে, কনস্ট্যান্ট হিসাবে ধরে নিই, এবং এর ভ্যালুটা এরকম টাইপের থাকে, যেখানে টি মানে কি, যেখানে টি মানে তোমাদের অত কিছু মনে রাখতে হবে না, শুধু এই জিনিসটা মনে রাখলেই তোমাদের মানে এনাফ। ঠিক আছে,
তবে এখান থেকে কেই থেকে একটা বিষয় আসতে পারে, ওর জন্য আমি বলে দিচ্ছি, যেখানে টি মানে কি, যেখানে টি মানে হচ্ছে ল্যামিনেশন থিকনেস। জাস্ট লিখে রাখো, পরে বুঝিয়ে দেবো ল্যামিনেশনটা কী জন্য করা হয়। ল্যামিনেশন থিকনেস, ঠিক আছে? ল্যামিনেশন থিকনেস মানে এটা কতখানি মোটা, ঠিক আছে, এটা কতখানি মোটা সেটাকে বোঝানো হয় এই ল্যামিনেশন থিকনেস দিয়ে, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? তো এই মোটাটা কতখানি সেটা ল্যামিনেশন থিকনেস দিয়ে বোঝানো হয়। অ্যান্ড রো ফর রেজিস্টিভিটি, অ্যান্ড রো ইজ স্ট্যান্ড ফর রেজিস্টিভিটি অফ দিস কন্ডাক্টর অফ দিস ম্যাটেরিয়াল, ঠিক আছে? রেজিস্টিভিটি, রো ফর রেজিস্টিভিটি, এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অনেক সময় প্রশ্ন হিসাবে আসতে পারে যে আমাদের চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো আসে, আমি ফ্র্যাঙ্কলি বলছি, সেমিস্টারের জন্য আসে না। তোমরা যখন পরবর্তীকালে তোমরা যখন হচ্ছে কী বলবো ডিপ্লোমা পাস করেই তোমরা যখন ইয়েতে যাবে, বা বিটেক পাস করে বা ডিপ্লোমা যখন করে বা বিটেক করে তোমরা যখন হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোয় বসবে, তাহলে সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল হতে পারে, সেটা তোমাদের নর্মাল লেভেলের হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের হতে পারে। সেই সমস্ত পরীক্ষাগুলো এই কোশ্চেনগুলো খুব জিজ্ঞেস করে থাকে যে তোমার কীভাবে তোমার হচ্ছে এডি কারেন্ট লসটাকে কমানো যায়। তার মধ্যে একটা অপশানের মধ্যে থাকতে পারে যে ল্যামিনেশন অফ দ্য থিকনেস, মানে যে থিকনেস যেটা আছে থিকনেসটাকে হচ্ছে অনেক সময় কমিয়ে দেবো, তাহলে কি সম্ভব হবে? এরকম টাইপের প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে। বা অনেক সময় জিজ্ঞেস করে যে কোনো ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটিটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে কি এর এডি কারেন্ট লস কমবে কি বাড়বে, ঠিক আছে? এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করলেও করতে পারে। তো সেজন্য তোমাদের সেমিস্টারের রেসপেক্টে এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো সেরকম তোমাদের প্রশ্ন আসবেও না, কোনো চান্সই নিয়ে আসার। তাও আর কি জাস্ট নলেজের জন্য আমি পরের এই দুটা কোশ্চেন লিখে দিলাম, ঠিক আছে? তাহলে বোঝা গেল এডি কারেন্ট লস কি। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে কোনো মেশিনটাকে রান করানোর পর এই যে এডি কারেন্ট লস আর হিস্টেরিস লসটা কী থাকে, কনস্ট্যান্ট থাকে, তাই না? কনস্ট্যান্ট থাকে। তো সেই জন্য আমরা এটাকে কি বলে থাকি, কোর লস বলে থাকি। আর এটা হয় কোথায় দেখো তো, বেশিরভাগই কোরের মধ্যে হলো কিন্তু, তাই না? মানে এই যে হিস্টেরিস লসটা যেটা হলো, এই যে ম্যাটেরিয়ালটা, এটা কি কোরের মধ্যেই হবে, তাই না? সেরকমভাবে এডি কারেন্ট লসটাও কোরের মধ্যেই হয়। সেই জন্য আমরা এই দুটা লসকে একসাথে বলে থাকি কোর লস। এই দুটো লসকে একসাথে কি বলে থাকি, কোর লস বলে থাকি, হুইচ ইজ এটাকে আমরা অনেক সময় এরকমভাবেও ডিনোট করে রাখি, পিসি, কোর লস, যেহেতু পিসি বা কোর লস, বা এক সেকেন্ড দাঁড়াও, এটাকে পিসি লিখবো না, পিআই লিখবো। হ্যাঁ, কোর লসকে আমরা অনেক সময় পিআই বলে থাকি। এটা কি অড নাম দিয়ে লিখে রাখো, আয়রন লস। এটাকে আমরা বলে থাকি কোর লস অথবা আয়রন লস, যাকে আমরা নাম দিলাম পিআই। এটাকে আমরা পিআই দিয়ে ডিনোট করি, বইগুলোতেও দেখবো অনেক জায়গায় তাই লেখা থাকে। দ্যাট ইজ ইকুয়ালস টু পিএইচ প্লাস পিই, পিএইচ প্লাস পিই, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের কোর লস সম্পর্কে যত রকম ডাউট থাকার কথা সেগুলো তোমাদের থাকবে না। তো প্রাথমিক অবস্থায় এখান থেকে আমি আগের দিনের লেকচারের একটা রেফারেন্স টেনে বলছি যে ফর আইডিয়াল ট্রান্সফর্মারকে T/F দিয়ে আমি লিখি, ট্রান্সফর্মার, উই অ্যাজিউম PI is 0। আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোর লসকে 0 ধরে নেই, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস, এর ইউনিট সবসময় কিসে হয়, পিআই এর ইউনিট অফ পিআই লিখে রাখো, ইউনিট অফ আয়রন লস, দ্যাট মিন্স পিআই, দ্যাট মিন্স ওয়াট। সবসময় মনে রাখবে ইউনিট সবসময় ওয়াটেজে হয়, ঠিক আছে? ওয়াটেজে হয়, পরবর্তীকালে কাজে লাগবে। সেই জন্য সো ওয়াটে হয় না, ওয়াটে আরেকটা কার ইউনিট হয় বলো তো? ওয়াটে কোন পাওয়ার লসের ইউনিট হয়? রিয়েল পাওয়ার লসের ইউনিট ওয়াটে হয়, তাই না? মানে এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে আমি কীভাবে রিলেট করার চেষ্টা করছি। কোর লসের ইউনিট হয় ওয়াটে, ঠিক আছে? এবং ওয়াটের মানে ওয়াট কিসের ইউনিট? ওয়াট হচ্ছে আমার রিয়েল পাওয়ারের ইউনিট। তার মানে রিয়েল পাওয়ারের ইউনিট কি? ওয়াট। রিয়েল পাওয়ারের ইউনিটও আমি জানি ওয়াট। তার মানে আমাকে কেউ যদি বলে আচ্ছা তোমার কাছে একটা কোর লসের ভ্যালু তোমাকে বের করতে বললো, বলো তো এখানে কোর লস কত ফ্লো হচ্ছে, তোমাকে বললো 25, এরকম করে বললো, ধরো
50 ওয়াট কোর লসটাকে তুমি ডিফাইন করবা কিভাবে? তো আমার কাছে ধরো আমি তো কোর লসটাকে এখানে দেখাতে পারবো না, কারণ এই যে ইকুয়েশনটা দেখো বিএম দিয়ে, টি দিয়ে, এফ দিয়ে, এই সমস্ত ইকুয়েশন থেকে আমরা তো মানে হ্যাবিচুয়েটেড না, আমাদের কন্ডিশনটা কঠিন হয়ে যাবে। তো সেই জন্য 50 ওয়াটকে আমি এরকম করে তো ডিফাইন করতে পারি যে সাপোজ আমি ধরে নিলাম আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, তার ভ্যালু আমি ধরে নিলাম হচ্ছে 2 ওহম, আর আমি জানি যে এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে সাপোজ 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তো তাহলে আমি বলতে পারি না যে এই যে কম্বিনেশনটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট যে তোমার এই 2 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এই যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটারই পাওয়ার কত হচ্ছে, পাওয়ার এই কম্বিনেশনটার পাওয়ারই কত হচ্ছে, পাওয়ার 50 ওয়াট হচ্ছে। এই কম্বিনেশনটার পাওয়ারই তো কত হচ্ছে, 50 ওয়াট হচ্ছে, তাই না? তো তাহলে আমরা এখন কি করতে পারি, আমি এখান থেকে জাস্ট একটা জিনিসই জাস্ট মাথায় দিয়ে রাখলাম, পরবর্তীকালে জায়গাটা যদি দরকার হয় বোঝাবো, যে আমাদের যেহেতু আয়রন লসের ইউনিট যেহেতু আমার ওয়াটেজে হচ্ছে, ওয়াটের ইউনিট কি, রিয়েল পাওয়ারের ইউনিট। তো রিয়েল পাওয়ার ইউনিট মানে আমি একটা কী করলাম, আমি একটা জাস্ট একটা রেজিস্ট্যান্স দিলাম। তো সাপোজ আমাকে বোঝাতে হচ্ছে যে 50 ওয়াট কীরকমভাবে হয়, এটা এক্সাম্পল, না এটা এক্সাম্পল। 50 ওয়াট কীভাবে বোঝাবে, ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট একটা 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে তার মধ্যে পাওয়ার কত বলতে পারি, I² আর, তাহলে 25 × 2, তাহলে কত হবে, 50 ওয়াট। তো এরকম করে আমরা পাওয়ারটাকে ডিফাইন করলেও করতে পারি, জাস্ট এটা একটা মাথায় রাখো, এরকম করে করলেও করতে পারি, ঠিক আছে? এরকম টাইপের হলেও হতে পারে, আমি বলছি না এরকম হবে, বাট হলেও হতে পারে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? এতটুকু বোঝা গেল, কোনো ডাউট থাকার কথা না, ঠিক আছে? জাস্ট জায়গাটা ভালো মতো করে পড়ো। প্রচণ্ড কনসেপচুয়াল একটা জিনিস আমি কিন্তু এখানে কভার করে দিলাম, সেটা হচ্ছে কোর লসের কনসেপ্টটা। এখন এই কোর লস থেকে বাঁচার উপায়টা কি, সেটা আমরা কনস্ট্রাকশনের দিক দিয়ে পড়বো, ঠিক আছে? তো তাহলে আমাদের মোটামুটিভাবে ট্রান্সফর্মারের কোন কোন জায়গা দুটো হয়ে গেল বলো তো? ট্রান্সফর্মারের আমরা ওপেন নো লোড সার্কিট ফর আইডিয়াল ট্রান্সফর্মারের আমাদের হচ্ছে যে কন্ডিশন, যেটা আইডিয়াল ট্রান্সফর্মারের যে কন্ডিশন থাকে সেই জিনিসটা দেখেছি, সেটার উপর বেস করে কোর লস একটা সেপারেট পোর্শন ফ্রম ট্রান্সফর্মার, সেটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করি, এবার আমরা আস্তে আস্তে একটুখানি আমি আগে কনস্ট্রাকশনটা একটুখানি স্টার্ট করে দিই, আজকের কনস্ট্রাকশনটা হালকা সে স্টার্ট করে দিই, ঠিক আছে? তারপর পরবর্তী অংশগুলো পরের দিন আগানো যাবে। আর একটা ওয়ার্কিং প্রিন্সিপালও কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার দেখো, ফার্স্ট আমি শুরু করব কনস্ট্রাকশন, ঠিক আছে? কনস্ট্রাকশন মানে আমার ওয়েটা বোঝা গেল তো? আমি ফার্স্টে এই যে আইডিয়াল ট্রান্সফরমারের একটা কন্ডিশন এতখানি বুঝিয়ে রাখলাম, এরপর আমরা কনস্ট্রাকশনে যাব, কনস্ট্রাকশন কমপ্লিট করে তারপরে হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার দিয়ে ঢুকবো আবার, ঠিক আছে? কারণ কনস্ট্রাকশনটা তোমাদের বাকি আছে। তো দেখো, ট্রান্সফরমারের দুটো পার্ট হয় মেইনলি, যদি ওপর দিক থেকে দেখি, সেটা হচ্ছে 1 নাম্বার পার্ট হয় কোর, আরেকটা পার্ট হয় হচ্ছে ওয়াইন্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ওপর পার্ট, মানে আমার গোটা ট্রান্সফরমারের হিসাব দেখবো না, জাস্ট ওপর দিক থেকে এই দুটো হয়, ঠিক আছে? তো মেইনলি হচ্ছে ট্রান্সফরমার যদি আমার এরকম টাইপের দেখতে হয়, এই টাইপের যদি দেখতে হয় কোনো ট্রান্সফরমার, শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র আমার কোর থাকবে আর ওয়াইন্ডিং থাকবে, ঠিক? ওকে, এরকম টাইপের হবে বিষয়টা, বোঝা গেল এতটুক? এখন এই কোরের ভেতর, এটা হচ্ছে আমাদের কোর, এবং এই যে নীলটা যেটা আছে সেটা আমাদের ওয়াইন্ডিং, ঠিক আছে? একটা পয়েন্ট হিসাবে লিখে রাখো, দ্য ওয়াইন্ডিং অ্যান্ড কোর are
are separated by insulation. কি বলতে চাচ্ছি যে কোনো একটা কোরের কোর এবং যে ওয়াইন্ডিং আছে সেটাকে আমরা কি করি, ইনসুলেশন দিয়ে আমরা কি করি, সেপারেট করে দিই। তার মানে কি, আমার ফার্স্টে একটা কোর থাকবে, এরকম টাইপের একটা কোর থাকবে, কোরের ওপর একটা ধরো পেপার ইনসুলেশন, পাতলা একটা পেপার ইনসুলেশন এরকম করে ওর উপর দিয়ে দিলাম, হ্যাঁ, এটা পাতলা পেপারের ইনসুলেশন এর উপর দিয়ে এরকম টাইপের দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমার কোর আছে, হ্যাঁ, কোর আছে এরকম। এখন এর উপর আমি কি করব, ওয়াইন্ডিং দেবো, এর উপর আমি ওয়াইন্ডিং দেবো, তাহলে কি হবে, আলাদা হয়ে যাবে, তাই না? সেই জিনিসটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো এখন আমরা কোড দিয়ে শুরু করি। ফার্স্ট হেডিং আমরা দিই কোড, আজকে কোডটাই চেষ্টা করছি শেষ করার, ঠিক আছে। কোডটা যদি মোটামুটিভাবে শেষ করতে পারি তাহলে অনেকটাই, কোডটা অনেকটাই বড়, ঠিক আছে, চেষ্টা করছি আর কি কোডটা কিছুটা বলে দেওয়ার, তারপর না হয় পরের দিকে শেষ করব। আচ্ছা, কোড দেখো কি, কোডের কাজটা কি বোঝো। Core is used, it is used to provide the path for magnetic flux. কোনো ম্যাগনেটিক ফ্লাক্সকে রাস্তা দেবার জন্য আমরা কি ইউজ করে থাকি, কোর ইউজ করে থাকি। কেমন, এবার ধর্ম কি বোঝা গেল না, ফ্লাক্সটা ফ্লো হচ্ছিল, এয়ারের মধ্যে দিয়ে গেলে নষ্ট হচ্ছিল, কে এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, 1-এর থেকে কম হয়ে যাচ্ছিল, আগের লেকচারেই দেখছি না। তো এখন 1-এর মতো করার জন্য কোডটাকে ইউজ করলাম। তো এখন কোডটা হওয়ার শর্ত দেখো কি, আমরা কি বলেছিলাম, আমরা আইডিয়াল ট্রান্সফরমারে ধরে নিই ইনফাইনিট পারমিয়াবিলিটি, তারপর হচ্ছে রিলাক্টেন্স 0। তো অ্যাকচুয়ালি আমরা তো ইনফাইনিট করতে পারবো না, তো দ্য মোস্ট সুইটেবল কন্ডিশন ফর কোড ইজ উই ইউজ a material as core whose permeability অথবা mu is high and reluctance অথবা এস দিয়ে যেটা আমি নাম দিয়েছি ইজ লো। তার মানে আমরা এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করব যার পারমিয়াবিলিটি প্রচণ্ড হাই হবে এবং রিলাক্টেন্স কী হবে, লো হবে, তাদেরকেই আমরা কি হিসাবে ইউজ করতে পারি, কোর হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তো জেনারেলি আমরা কি ইউজ করে থাকি, লিখে দাও, জেনারেলি উই ইউজ silicon steel or CRGO steel for core, ঠিক আছে। কোর তৈরির জন্য আমরা হয় সিলিকন স্টিল নতুবা CRGO স্টিল ইউজ করে থাকি। সিলিকন স্টিল কি, আমরা অ্যাকচুয়াল কী করি, আমরা 4% সিলিকন নিই, ঠিক আছে, তার সাথে আমরা 96% কী করি, স্টিল মিশিয়ে দিই। ম্যাক্সিমাম 4%, 4-এর থেকে কম হয়, 2% হতে পারে, 3% হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 4% আমরা এর সাথে মিশিয়ে করি। শুধু স্টিল ইউজ করা হয় না কেন, শুধুমাত্র যদি আমি স্টিল ইউজ করি, এখানে একটা পয়েন্ট হিসাবে লিখে রাখো, উই ইউজ silicon steel instead of steel to reduce hysteresis loss। বললাম না, হিস্টেরিসিস লসের কমানোর জন্য আমরা কি ইউজ করতে পারি, সেটাই হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে। তো হিস্টেরিসিস লসটাকে কমানোর জন্য আমরা কি করতে পারি, আমরা ম্যাটেরিয়ালটাই চেঞ্জ করতে হবে। ম্যাটেরিয়াল কি করতে পারি, ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করব কি, ম্যাটেরিয়াল আমরা সিলিকন স্টিল ইউজ করব, ঠিক আছে, যা 4%, ম্যাক্সিমাম 4% সিলিকন এবং 96% স্টিল। তো এটা ইউজ করলে কি হয়, দেখা যায় যে এর
যে আমার লস যেটা হচ্ছে, কিসের লস হচ্ছে, আমার যে কোরেসিভ লস যেটা তৈরি হচ্ছে বা হিস্টেরিস লস যেটা তৈরি হচ্ছে সেটা অনেকটাই কম হয়। আর অথবা সিআরজিও স্টিলও আমরা ইউজ করতে পারি বিভিন্ন ছোটোখাটো মেশিনের ক্ষেত্রে। সিআরজিও এটাকে আমরা বলি কোল্ড রোল গ্রেইন ওরিয়েন্টেড, ঠিক আছে? জাস্ট লিখে রাখো, পরে সিআরজিও ম্যাটেরিয়াল অনেক সময় যদি বাই চান্স জিজ্ঞেস করে ফেলে, কারণ তোমাদের তো থিওরি পোর্শনটা বেশি থাকে। সিআরজিও স্টিল, ঠিক আছে? আমি যদি মনে করি পরের দিকে এই শুধু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল নিয়ে আমি একটা সেপারেট লেকচার তোমাদের বলে দেবো, ঠিক আছে? যদি সম্ভব হয়, যদি দেখি তোমাদের অনেক কিছু বাকি মনে হচ্ছে যে কভার হয়নি, তোমাদের আইডিয়া কম আছে, তাহলে আমি এটা করে দেবো। কিসে কাজে লাগবে জানো তো? এইগুলো পরবর্তীকালে খুব কাজে লাগে। ইন দ্য সেন্স, তোমাকে ধরো কোনো একটা কী বলে ইন্টারভিউয়ে তোমরা গেছো বা কোনো একটা চাকরি পরীক্ষায় গেছো, তখন আর কি এই বিষয়টা দরকার হয়। আমি এরকম করে পড়াতাম না, এটা আগেও আমি এই জায়গাগুলো বলে দিতাম যে তোমরা বাড়িতে পড়ে নাও। তো অ্যাকচুয়ালি আমি এখন দেখছি এটা ইম্পর্টেন্স আছে, কারণ এখন যা সিচুয়েশান, জবটা মেইন টার্গেট হওয়া উচিত, তাই না? আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল জানি কি না, ট্রান্সফর্মারের ফেজার ডায়াগ্রাম জানি কি না, ট্রান্সফর্মার কীভাবে কাজ করে সেগুলো জানি কি না, তার থেকে আমার বেশি এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্রান্সফর্মারের প্র্যাকটিক্যাল আমি হচ্ছে কি ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করি, ট্রান্সফর্মারটাকে আমরা কোন পারপাসে ইউজ করব, প্র্যাকটিক্যালি যখন ট্রান্সফর্মারটাকে লাগাবো তখন সেটা কি কি অ্যাটিটিউড করতে পারে, তার প্রোটেকশন কি, এগুলো আমার কাছে এখন মনে হচ্ছে, আমি যেটা দেখলাম এগুলো ইম্পর্টেন্ট ফর একটা চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে? এই মানে কী রকমভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আগের দিনে যে ইকুয়েশন দিয়ে বার করলাম সেগুলো ঠিক আছে, সেগুলো ম্যাথস প্রবলেমের জন্য ঠিক আছে, সেমিস্টারের জন্য ঠিক আছে, বাট যখন রিয়েল লাইফে কোনো একটা প্রবলেমে পড়বে বা কোনো একটা ইন্টারভিউতে যাবে, তো তখন এই জায়গাগুলো তোমাদের প্রবলেমে ফেস করবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা জানি না। তো আমি এখন চেষ্টা করবো এরকম করে পড়ানোর, যাতে তোমরা একটা প্র্যাকটিক্যাল একটা ভিউও তোমরা পাও এখান থেকে। তো যাই হোক, তো দেখো এখন সিআরজিও স্টিলটা কি, কোল্ড রোল গ্রেইন ওরিয়েন্টেড, ঠিক আছে? গ্রেইন ওরিয়েন্টেড, ঠিক আছে? তো এটা আমি কোল্ড রোল গ্রেইন ওরিয়েন্টেড, আমি মোস্ট প্রবাবলি আমি ঠিকই লিখেছি, ঠিক আছে? এটা একটা ধরনের প্রসেস যে একটা স্টিলকে মেট করার জন্য অ্যাকচুয়ালি কী করা হয়, একটা ধরো তোমার কাছে স্টিল আছে এরকম প্রেজেন্ট, দুরকমভাবে করতে পারে, এরকম ধরো স্টিল প্রেজেন্ট আছে একটা লোহা, কাঁচা লোহা ধরো, তো কাঁচা লোহাটাকে কী করতে পারো তোমরা, হিট দিতে পারো, হিট দিয়ে তোমরা কী করো, গরম করতে পারো, গরম করলে কি নরম হয়ে যাবে, এটার ওপর দিয়ে তুমি কী করলে, একটা রোলার মেশিন, এরকম টাইপের একটা রোলার মেশিন আছে, সেটাকে এর মধ্যে দিয়ে কী করলে, রোল করলে, তাহলে কী হবে, এটা একটা কী হবে, অনেকটা পাতলা হয়ে যাবে, পাতলা শিটের মতো হয়ে যাবে, তাই না? এটা কী হয়ে যাবে, অনেকগুলো পাতলা শিটের মতো হয়ে যাবে। এই যে বিষয়টা, এটাকে এটার কী হবে, গ্রেইন, এই রকমভাবে আমি এক ধরনের শিট তৈরি করতে পারি, সেই শিটটা দিয়ে আমরা বিভিন্ন মেশিন আমরা মেট করলেও করতে পারি। এটা আমার কাছে একটা অপশান আছে। আরেকটা অপশান কি আছে দেখো, আমরা স্টিলটাকে নিলাম একদম নর্মাল যেরকম আছে সেরকমভাবেই এটা নিলাম, সেই রকমভাবে নিয়ে আমি কি করলাম, এটাকে ঠান্ডা অবস্থাতেই, এই যে স্টিলটা আছে এই ঠান্ডা অবস্থাটি এর মধ্যে দিয়ে আমরা কি করলাম, রোলার চালালাম, এর মধ্যে দিয়ে রোলার চালালাম, তাহলেও কি হবে, এটা একটা তোমার ইয়ে হয়ে যাবে, কি বলে, এরকম টাইপের তোমার একটা শিটের মতো আকৃতি নেবে। কিন্তু যেহেতু এটা ঠান্ডা ছিল এবং ঠান্ডার উপর দিয়ে যেহেতু আমি এটাকে রোলার চালালাম, এর মধ্যে দিয়ে যেহেতু রোলারটা এই ঠান্ডা একটা ম্যাটেরিয়ালের উপর দিয়ে চালালাম, তাহলে কী হবে, এর যে ভেতরকার যে অ্যাটমিক স্ট্রাকচার আছে সেগুলো কিছু ভেঙে যেতে পারে, এবং ভেঙে গিয়ে একটা গ্রেইন মানে কি, গুঁড়ো গুঁড়ো, মানে এক ধরনের গ্রেইন আকৃতির একটা স্ট্রাকচার, মানে গ্রেইন ওরিয়েন্টেড অ্যাটমিক একটা স্ট্রাকচার হয়ে যায়। সেই জন্য এটাকে আমরা বলি কোল্ড রোল গ্রেইন ওরিয়েন্টেড। তো এই সেকেন্ড স্ট্রাকচারটা ঠান্ডা অবস্থায় রোলার চালিয়ে একটা স্টিলের এরকম টাইপের শিট তৈরি করার প্রসেসটা আমরা এখানে ইউজ করে থাকি, ঠিক আছে? তো এরকম টাইপের বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে থাকি। আমরা পরবর্তীকালে যদি আরও কিছু প্র্যাকটিক্যাল কিছু জিনিস বলার থাকে বা ছবি দেওয়ার থাকে আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে দেখলাম কোরের এই গল্পটুকু আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে বুঝলাম। এখন সিআরজিও স্টিলটা কী জন্য ইউজ করা হয় দেখো, মানে আমরা তো বুঝলাম সিলিকন স্টিল ইউজ করলে আমাদের হিস্টেরিস লসটা একদম কমে যায়। সিআরজিও স্টিল ইউজ করা হয় কেন, কারণ আচ্ছা একটা জিনিস বলে রাখি যে সিলিকন স্টিলের ক্ষেত্রে কি হয়, এটাও তোমাদের ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট আছে। সিলিকন স্টিল দেখো কি, সিলিকন স্টিল ইন দ্য সেন্স আমাদের কী হয়, নর্মাল কন্ডিশনে শুধু ধরো এটা আমার স্টিল, ফার্স্টে আমি স্টিল ধরো এটা আমার ফর্মার প্রথমে একটা স্টিল ছিল, তো স্টিলের তোমার কী হয় যে বিএইচ কার্ভ হয় না, সেই বিএইচ কার্ভটা আমি ছোট্ট করে এখানে আঁকছি, হ্যাঁ ছোট্ট করে আমি আঁকছি, বিএইচ কার্ভটা এরকম টাইপের হয়,
এরকম টাইপের হয়। মানে দেখো এখানে উইথটা দেখো অনেকটা হাই, বড় না, এই যে এটাই তো আমার হিস্টেরিস লসের জন্য দায়ী, তাই না? এখন তোমার কাছে যদি কোনো সিলিকন স্টিল থাকে, দেখা যায় এই গ্রাফটা এরকম টাইপের হয়, এই টাইপের হয়। মানে এই যে পজিশনটা, এই জিনিসটা কমে যায়, ঠিক আছে? যত তুমি সিলিকন অ্যাড করতে থাকবে তত কী হবে, এই 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 উইথটা, মানে এই যে উইথটা যেটা আছে, মানে যেটা আমার কোরেসিভ ফোর্স বা এফসি এর জন্য দায়ী হয়, সেই এফসির ভ্যালুটা কমতে থাকে, ঠিক আছে? তো তাহলে তোমরা সিলিকন স্টিল এর জন্য ইউজ করো যাতে তোমার হিস্টেরিস লস, এটা কমার মানে হিস্টেরিস লস কমে গেল, এরকমভাবে যাতে কমাতে পারো। বোঝা গেল বিষয়টা? এখন একটা প্রশ্ন আসলো, আমি বললাম যে এই ভ্যালুটা আমার আমি এই ভ্যালুটা কত বাড়াতে পারবো যত আমি সিলিকনের ভ্যালু বাড়াবো, ঠিক আছে? the more we add silicon, আমরা যত সিলিকন এর মধ্যে অ্যাড করব কি হবে, এই ব্যান্ডটাকে, এই যে এরকম টাইপের যে একটা ব্যান্ডের মতো হচ্ছে না, এটাকে বলা হয় আমরা হিস্টেসিস ব্যান্ড বলি। হ্যাঁ, তো the more we add silicon, the hysteresis band of that material is narrower, মানে তত কী হবে, রোগা হতে থাকবে, সরু পাতলা হতে থাকবে, যত পাতলা হবে তত ভালো, তাই না? এটা অনেকটা মোটা ছিল সেই জন্য আমার লস বেশি ছিল, এটা পাতলা ছিল সেই জন্য লস কম, আরও পাতলা করলে লস বেশি হবে। বাট we do not add silicon more than 4%, মেইনলি 2%, 1%, 1.3% ইউজ করে থাকি। খুব বড় মেশিনের ক্ষেত্রে আমরা 4%, ম্যাক্স টু ম্যাক্স 4% আমরা ইউজ করে থাকি। কেন করি মোর দ্যান 4% অবধি কেন রাখছি? তার থেকে বেশি কি আমাদের হিস্টেরিস লস দরকার নেই? এর থেকে বেশি কমানোর অ্যাকচুয়ালি দরকার, কিন্তু কি হয়, when we add silicon more than 4%, that means 5%, more than 4%, that means 5% হতে পারে, 6% হতে পারে, 10% হতে পারে, the nature of this matter, the nature of this core, মানে এই যে সিলিকন স্টিল দিয়ে তৈরি করা যে কোর আছে, will be brittle, মানে কি, মানে ভঙ্গুর হয়ে যায় বিষয়টা, বুঝতে পারলে? বিষয়টা কি হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, মানে সহজেই ভেঙে যাবে। আমাদের মেইন কোডটা যে ইউজ করছি, সেটা ইউজ করার একটা কারণ তো আমার অবশ্যই তো আমার হচ্ছে ফ্লাক্স ফ্লো করবে, ঠিকই আছে, কিন্তু আমাদের আরেকটা রিজনও আছে, যেটা হচ্ছে নিশ্চয়ই আমাকে ন্যূনতম তো একটা আমাকে স্টেবিলিটি দিতে হবে। সাপোজ আমি একটু ওয়াইন্ডিং শক্ত করলাম, দেখা গেল আমার কোটটা টুকরো হয়ে ভেঙে গেল, একটা প্লাস্টিকের বডি যেরকম হয়, সেটা তো আমাদের সম্ভব না, বা ঝড় জল বৃষ্টিতে এটা বাইরে থাকবে, ওপেনভাবে থাকবে, তো আমাদের যদি ভঙ্গুর হয় বিষয়টা, সহজেই কি ভেঙে যাবে, সেটা আমরা কখনোই চাবো না। তো সেই জন্যই আমরা কি করি, 4%-এর বেশি যদি ইউজ করি, দেখা যায় এটা ব্রিটেল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায় সহজে, ঠিক আছে? তো সেই জন্য আমরা সবসময় লেস দ্যান 4% ইউজ করি, মানে 3%, 2% এগুলো ইউজ করি। 4%-এর বেশি আমরা কখনো এটাকে কি করি না, ইউজ করি না, ঠিক আছে? 4%-এর বেশি আমরা কখনো ইউজ করি না। তাহলে বোঝা গেল যে সিলিকন স্টিল কী জন্য ইউজ করছি। এখন দেখো সিআরজিওটা কী জন্য ইউজ করা হয়, সেটা ইম্পর্টেন্ট আছে। সিআরজিওটা, এটা বইয়ে সেরকমভাবে দেওয়া থাকে না, তাও আর কি একটু বুঝে নাও। জিও স্টিল মেইন অ্যাডভান্টেজ যেটা থাকে, কি থাকে, এর মিউ যেটা থাকে, পারমিয়াবিলিটি হাই থাকে, ইটস পারমিয়াবিলিটি হাই হয়, আর কি হয় বলো তো, অ্যান্ড হিস্টেসিস লস পিএইচ ইজ লো হয়, ঠিক আছে? হিস্টেসিস লস কি হয়, লো হয়, পারমিয়াবিলিটি হাই হয়, হিস্টেসিস লস লো হয়। অ্যাকচুয়ালি এই যে এরকম টাইপের যে হিস্টেরিস লসটা লো হচ্ছে, এই লোয়ের জন্যই আমরা অ্যাকচুয়ালি এই ইয়েটাকে ইউজ করে থাকি, এই সিআরজিও স্টিলটাকে আমরা এখানে ইউজ করে থাকি।
বোঝা গেছে বিষয়টা? এতটুক আশা করি বোঝা গেছে। এবার এটা গেল আমাদের, এখন এটা ম্যাটেরিয়াল হিসাবে গেল কোডের। এখন এই কোডের যে আমাদের স্ট্রাকচারটা কীভাবে গঠন করা হয় সেই জিনিসটার পয়েন্ট হিসাবে লিখে রাখো একটা পয়েন্ট, যে এখান থেকে শুরু করি, যে দ্য কোড consists of থিন, আমরা নর্মাল প্রাথমিক অবস্থায় তো কিছু কিছু ক্ষেত্রে যেহেতু সিআরজিও হয় তো প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি সিলিকন স্টিল, ঠিক আছে? তো থিন সিলিকন স্টিল ল্যামিনেশন riveted together, ঠিক আছে? ল্যামিনেটেড অ্যান্ড রিভেটেড টুগেদার। বিষয়টা কি বললাম যে আমাদের কোডটা কি করা হয়, কোর সিলিকন স্টিলের পাতলা পাতলা ল্যামিনেশনকে একসাথে জুড়ে তৈরি করা হয়। মানে সাপোজ তোমার কাছে এরকম টাইপের কোনো একটা কোর আছে, এরকম টাইপের মোটা কোনো একটা কোর আছে, ঠিক আছে? এরকম টাইপের কোনো একটা মোটা একটা কোর আছে। তো সেই কোডটাকে আমরা কখনোই একটা ধরো লোহার একটা অংশ দিয়ে এরকম করে আমরা তৈরি করব না, ঠিক আছে? এরকম করে দেখো, এই জিনিসটা দেখো, 3Dতে আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমার হচ্ছে অংশটা আমি ধরিনি, এই জায়গাটাও আমি ধরিনি পরেরটা। মানে এই যে আমার টোটাল যেটা থাকবে সেই টোটাল এরিয়াটা আমার একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে না। আমরা কি করব, আমরা অনেকগুলো পাতলা পাতলা শিট ইউজ করব। অনেক কী জন্য ইউজ করব আমি বলছি পরে। অনেকগুলো এরকম টাইপের পাতলা পাতলা কী করব, শিট ইউজ করব। এরকম টাইপের অনেকগুলো পাতলা পাতলা কী করব, শিট ইউজ করব। এটা একটা ধরো শিট, ঠিক আছে? এরপরে ধরো আরেকটা পাতলা একটা শিট আছে এরকম টাইপের, সেম এরকম টাইপের একটা শিট ধরো আছে, ঠিক আছে? এরকম টাইপের শিট আছে, ঠিক আছে? ধরো আরেকটা এরকম টাইপের শিট আছে, এরকম টাইপের শিট আছে। এরকম পাতলা পাতলা শিট পরপরভাবে এরকম করে কানেক্ট করে আমরা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা পাশাপাশি জয়েন করে দিই। এবং এর মাঝে আমরা কি করি, ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, মাঝে একটা ইনসুলেটিং পেপার রেখে দিই। এর মাঝে একটা কি থাকবে, এরকম টাইপের একটা পেপার রেখে দিই, ঠিক আছে? এর মাঝে আমরা কি করি, একটা ইনসুলেটিং পেপার, এই যে এখানে দেখো ডট 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 দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ডট 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 দিয়ে বোঝাচ্ছি। এর মাঝে আমরা কি লাগিয়ে রাখি, আমরা ইনসুলেটিং পেপার লাগিয়ে রাখি। এর মাঝে একটা ইনসুলেটিং পেপার। তারপর হচ্ছে এই যে এটা যদি আমার এ হয় এরকম করে বোঝো, এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি। তো এ আর বি এর মাঝে আমরা কি করলাম, একটা ইনসুলেটিং পেপার, এটাকে বলতে পারি ইনসুলেশন রাখি। তার উপর কি করি আমরা, তারপর বিটাকে রাখি। তারপর কি করি, আরেকটা ইনসুলেশন রাখি। তারপর কি করি, আরেকটা ইনসুলেশন, এর মাঝে আরেকটা ইনসুলেশন রাখি, ঠিক আছে? এটা আমরা ধরো আরেকটা ইনসুলেশন, ঠিক আছে? ইনসুলেশনটাকে এক্স দিয়ে লিখছি, এটা ওয়াই, ঠিক আছে? আরেকটা ইনসুলেশন রাখি, এটাও আমার ইনসুলেশন, ঠিক আছে? তারপর সি, তারপর ধরো আরেকটা ইনসুলেশন, তারপর ডি, এরকম পরপর করে কানেক্ট করে আমরা এটাকে তৈরি করি। তো যদি এটার পিকচার দেখো, এটার পিকচার আমরা এরকম টাইপের দেখতে পাচ্ছি। এই দেখো, এই যে এরকম টাইপের হয় দেখতে, এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে? এটাকে ইয়ে করে দিই, ওহো এক সেকেন্ড, ওয়েট এ মিনিট, ফাইন। এরকম টাইপের দেখতে হয়, দেখো। এই যে ফার্স্টে আমি কী করলাম, এই এরকম টাইপের পাতলা পাতলা ল্যামিনেটেড থিন তোমার কোর আছে, স্টিল কোর আছে। তো এই যে এটা একটা, এটা 2 নাম্বার, এরপরে 3 নাম্বার, এরকম পর ইন্ডিভিজুয়াল ল্যামিনেশন স্টিলকে এরকম পর লাগিয়ে আমরা এটাকে তৈরি করতে পারি, ঠিক আছে? এটা কী জন্য করা হয়, ইট ইজ ডান, মানে দ্যাট মিনস এই ল্যামিনেশন করে যে পাতলা পাতলা করে জয়েন করার কারণটা কি, এটা লিখে রাখো। It is done to reduce the AD current loss. The AD current loss. এডি কারেন্ট লসকে রিডিউস করার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি। কীভাবে বুঝবো, দেখো বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট, খুব কমন কোশ্চেন, এক্সামিনেশনের তো খুব কমন কোশ্চেন, চাকরি পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরও শর্ট নোট হিসাবে আসে বা ভাইবা বা ইন্টারভিউতে জিজ্ঞেস করি যে এই যে পাতলা পাতলা করে থিন কী জন্য ইউজ করা হয়, এডি কারেন্ট লস হিসেবে ইউজ করা হয়। দেখো বিষয়টা কী হয়,
নর্মাল কন্ডিশনে যদি এরকম টাইপের আমার একদম পিওরলি এরকম টাইপের থাকতো, দ্যাট মিনস একদম এই যে এরকম টাইপের একদম একটা টানা থাকতো, তাহলে কারেন্ট কী হতো, সুন্দরভাবে এদিক দিয়ে কারেন্ট এরকম করে ফ্লো করতো, অনেকটা জায়গা পেতো। এখন দেখো এই পাতলা পাতলা শিট ইউজ করছি, কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমার এই যে একটা শিট, যে এই যে পাতলা একটা যে শিট আছে, এই পাতলা শিটের ইতুটুক জায়গা পাচ্ছে, মাঝখানে তো পুরো ইনসুলেশন দেওয়া। মানে কি বোঝাতে যাচ্ছি, মাঝে আমি এই জিনিসটা এটাই বোঝাতে যাচ্ছি যে আমার এটাকে কারেন্টটাকে ফ্লো করার জন্য আমি এখানে আঁকতেও পারবো না, এত ছোট করে বোঝাতে হবে কারেন্টটাকে। এটা কি বোঝাই, সাদা দিয়ে বলতে দেখি, মানে আমাকে কারেন্টটাকে এর মধ্যে দিয়ে ফ্লো করতে হবে, কারণ এর মাঝে এই জায়গাটা কি, এটা তো আমার কি, এটা জিনিসটা কি আমার বলো, এই জিনিসটা তো আমার হচ্ছে ইনসুলেশন, মানে কারেন্টটা কি এতটুকু জায়গার মধ্যে ঘুরতে হচ্ছে, এখানে ঘুরতে হচ্ছে, তার মানে কি হবে, এর মধ্যে কোনো কানেকশন নেই, ছোটো ছোটো এখানে ঘুরতে হচ্ছে, মানে ঘোরার জায়গাই পাচ্ছে না, কারেন্টটা ফ্লো করার জায়গাই পাচ্ছে না। তার মানে আমার কি হবে, এখানে আমার, আমি কি বলতে পারি, এখানে আমার 0.3 অবধি ছিল, সরি কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখানে আমার কি হবে, এখানে আমার কোনো কারেন্টই ফ্লো হবে না। এখন কারেন্ট না ফ্লো হলে এডি কারেন্ট লসও কমে যাবে। তো এডি কারেন্ট লসটাকে কমানোর জন্য আমরা কি করি, দ্য কোর কনসিস্ট অফ দ্য থিন স্টিল ল্যামিনেশন রিভেটেড টুগেদার, একসাথে জোড়া দিয়ে এটাকে করা হয়। এখন এই যে আমাদের যে ল্যামিনেশনের যে উইথ, ল্যামিনেশনের যে থিকনেসটা কত হয়, থিকনেসটা কত হবে, থিকনেস of this lamination কত হয়, ল্যামিনেশন এর থিকনেসটা মাথায় রাখবে যে 0.35 মিলিমিটারের মতো হয়, ঠিক আছে, 0.35 মিলিমিটারের মতো হয় এর থিকনেস। হ্যাঁ, এর থিকনেস কত হয়, 0.35 মিলিমিটার হয়। তুমি আরেকটাভাবেও বুঝতে পারো এডি কারেন্ট লসটা কীভাবে কমে। এডি কারেন্ট লসের ফর্মুলা কি, কেই ইন্টু কি, বিএম স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার। তো আমি যখন কেইর ভ্যালুটা আমি লিখেছিলাম, কেইর ভ্যালুটা এরকম টাইপের মনে আছে কিনা জানো না, পাই, কেইর ভ্যালুটা কী ছিল, পাই এফ স্কোয়ার না তো পাই স্কোয়ার, আই থিঙ্ক পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 রো, এরকম টাইপের একটা ইকুয়েশন ছিল না, ইন্টু টি স্কোয়ার ইন্টু ভলিউম, মনে হয় টি ইন্টু ভলিউম। দাঁড়াও আমি দেখে নিচ্ছি, আমি একটু লিখেছি, কোথায় গেল এডি কারেন্ট লস, এই যে দেখো ফর্মুলাটা কী হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এই যে কে কত আছে, টি স্কোয়ার আর রো আছে, তাই না, ইয়েস মনে পড়েছে, এটাকে কমন নিয়ে নিই তাহলে বুঝতে পারবো। জাস্ট মিনিট, ইয়েস, তো আমাদের ফর্মুলাটা কীরকম টাইপের হয়, এরকম টাইপের হবে এডি কারেন্ট লসের ফর্মুলা, এটা আমার হচ্ছে এডি কারেন্ট লসের ফর্মুলা। তো এখানে টিটা কী ছিল আমার, টি ছিল হচ্ছে আমার থিকনেস, তার মানে আমি যদি এই পাতলা পাতলা ওয়্যার ইউজ করি, পাতলা পাতলা শিট ইউজ করি, তাহলে কী হবে, আমার এডি কারেন্ট লস কমানো যাবে। সেই জন্যই আমরা বলতে পারি এটাকে এডি কারেন্ট লসটাকে কমানোর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এতটুকু জায়গা তোমাদের সবার জন্য ক্লিয়ার থাকলো এডি কারেন্ট লসের ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এতটুকু তোমাদের মোটামুটিভাবে বোঝা গেল। ঠিক আছে, তো এখন দেখো এর ওপর বেস করে আমাদের মোটামুটিভাবে ক্রস সেকশনাল এরিয়ার ওপর বেস করে এই জায়গাটুক আমাদের মোটামুটিভাবে ঠিকঠাক থাকলো। এখন এই যে কোড টাইপ বা এই যে আমাদের যে কোড আছে, সেই কোডটাকে আমরা আমাদের এই স্ট্রাকচারের ওপর বেস করে, মানে দেখো আমি একরকমভাবে পড়াচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে তিনটা এই যে এর মতো দেখতে, অদ্ভুত রকম দেখতে আমাদের একটা কি আছে, আমাদের এরকম টাইপের কোড কিন্তু দেখতে পাচ্ছ, এটাও তো এক ধরনের কোড। তো কোডের যে আমাদের স্ট্রাকচারের ওপর বেস করে আমরা কোডকে মেইনলি দুভাগে ভাগ করি। তো আমি এটার থেকে নেক্সট দিন শুরু করব। জাস্ট তোমরা একটা লিখে রাখো জাস্ট যে টাইপ অফ কোড স্ট্রাকচার, ঠিক আছে। আমি অনেক সময় দেবো স্ট্রাকচারের ওপর, তোমাদের স্ট্রাকচারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আমি ধরে ধরে বোঝাবো। সেম একইভাবে আমি কী বলে তোমার যে
ডিসি মেশিন আছে, ডিসি মেশিনেও সেম এইরকমভাবেই আমি স্ট্রাকচারগুলো বোঝাবো, একদম কমপ্লিটভাবে খুব সুন্দর করে ডিসি মেশিনের ক্ষেত্রেও বোঝাবো, ইভেন কোরের এর ক্ষেত্রেও আমি এটাকে সুন্দর করে বোঝাবো, ঠিক আছে। টাইপ অফ কোর স্ট্রাকচার, কোর স্ট্রাকচার, ঠিক আছে। ডিসি মেশিনের ক্ষেত্রেও আমি স্ট্রাকচার বা এইরকম কনস্ট্রাকশনটা খুব সুন্দর করে বোঝাবো, ঠিক আছে। তোমাদের একটা মানে একটা ভিজুয়ালাইজেশন, তোমরা একটা বুঝতে পারবে বিষয়টা কীরকমভাবে কাজ করে। তো কোরের স্ট্রাকচারের উপর বেস করে কোরকে আমরা দুভাগে ভাগ করি, নেক্সট দিন এখান থেকেই শুরু করব। একটাকে বলি আমরা কোর টাইপ, আরেকটাকে আমরা বলি শেল টাইপ, ঠিক আছে। কেন বলি, কী রকম বলি, কী কী ডেফিনেশন হয়, কীরকম টাইপের দেখতে হয়, সমস্ত বিষয়গুলো আমরা নেক্সট দিনের লেকচারে দেখব। আমরা একটু দেখে নিই যে পিকচার কিছু আছে নাকি দেখানোর মতো আজকে। ওয়েট, অ্যালবামে যাই, ট্রান্সফর্মার, এখানকার মধ্যে দেখানোর মতো সেরকম কিছু নেই, নেক্সট দিনই আমরা অনেকগুলো দেখাতে পারবো। তো তার আগে আমি একটা ছবি একটু দেখিয়ে দিই। এই দেখো, আগের দিন যেটা আমরা পড়েছি এরকম টাইপের আমরা স্ট্রাকচার পড়েছি, এটা মোটামুটিভাবে বোঝা গেছে, ঠিক আছে, মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়েছো, ঠিক আছে। তো এটা আমাদের ট্রান্সফরমারের সিম্বলটা এরকম টাইপের দেখানো যায়, এটা আমাদের হচ্ছে নর্মাল এই যে ভিপি ভিএস এরকম টাইপের হয়, এবং এটা আমাদের হচ্ছে যখন আমরা সিমেটিক ডায়াগ্রাম বানাই তখন এরকম টাইপের হয় দেখতে, ঠিক আছে। আর এখানকার মধ্যে যে ট্রান্সফরমারের ল্যামিনেশনটা কীরকমভাবে করা হয়। বেশ, তো তাহলে আজকে আমরা এখানেই মোটামুটিভাবে কনস্ট্রাকশনটা শেষ করছি। কনস্ট্রাকশানে কোড অ্যান্ড ওয়াইন্ডিংয়ের মধ্যে আমরা কোডটাকে দিয়ে শুরু করলাম, কোডের মধ্যে প্রায় আমরা 50% মতো কোড কভার করে ফেলেছি। এরপর আমাদের কোড টাইপ অ্যান্ড সেল টাইপ কোড আমরা এখন পড়বো, ঠিক আছে। এরপরের লেকচারে আমরা কোড টাইপ সেল টাইপ কোডটাকে আমরা পড়বো। তারপর আমরা চলে যাব হচ্ছে পরের দিকে, ঠিক আছে। তারপর আমরা চলে যাব হচ্ছে এটাকে মোটামুটিভাবে কমপ্লিট করলেই আমরা ওয়াইন্ডিংয়ে চলে যাব, ওয়াইন্ডিংটা হয়ে গেলেই কনস্ট্রাকশনটা অনেকটা ইজিভাবে কমপ্লিট করা যাওয়া যাবে, ঠিক আছে। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। কোনো ডাউট হলে তোমরা অবশ্যই জানাও, আমি চেষ্টা করবো ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার। তাহলে আমাদের লেকচার 3 আজকে মোটামুটিভাবে এই কনস্ট্রাকশনের উপর দিয়েই গেল। ভালো মতো করে পড়ো, কোনো ডাউট হলে আমাকে জানাও, আমি চেষ্টা করবো ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়া।